হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই তোমাদের না পরীক্ষা হয়েছে? পাশ করছো কয়জন তোমরা? হ্যাঁ, পাশ করছো কয়জন? কলেজে পাশ করছো কয়জন? রেজাল্ট দিছে কোনো? কোনো পরীক্ষার রেজাল্ট কি হয়েছে এখনো? হায়েস্ট পাইছো? মাশাল্লাহ মাশাল্লাহ, গুড। রেজাল্ট দেয়নি এখনো? আচ্ছা, ভেরি গুড। ভাইয়া শুয়ে শুয়ে কিভাবে পড়বো, মানে চোখ খুললেই যেন পড়া হয়ে যায়, একটু বলবেন। খুব কষ্টে আছে ছেলেটা আসলে। তুমি কি হসপিটালে কিনা জানাও, তাহলে আমি একটা সাজেশন দিতে পারি। কিন্তু যদি এমনিই এরকম হয় যে ভাইয়া তুমি খুব পরিশ্রমী, এই কারণে শুয়ে শুয়ে তুমি পড়তে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদেরকে এর আগেও বলছিলাম যে বাসার সিলিংয়ে টা কাজে লাগাতে পারো। সেইখানে তোমরা নোট করতে পারো। মই দিয়ে উঠে সিলিংয়ে নোট করলা, এটা কিন্তু ভালো একটা আইডিয়া হতে পারে। আজকে আমরা অনেক মজার টপিক, বুঝছো? দেখবা ভাল লাগবে। সাথে অনেকগুলা সিমুলেশন আছে, এবং যেটা দেখাইছিলাম ওই যে একটু আগে, সো এইগুলা দেখবো। আচ্ছা, তোমরা অনেকে সন্দেহ করতেছো যে ভাই ফোন টোন ভাঙছে কিনা। ভাই বিশ্বাস করো, ফোন আমার একদম একদম যেরকম ছিল সেরকম আছে, ফোনে কোনো সমস্যা হয়নি। তারপর অনেকে আবার ব্লেম দিছে আমারে যে ভাই না, মানি না, আপনি হচ্ছে ভিতরে এই জায়গায় ম্যাগনেট লাগায় রাখছিলেন। কত কি কমেন্ট কয়েছে যে ভাই ম্যাগনেট লাগায় রাখছিলেন বইলা আপনি এটা ঘুরাইতে পারছেন। আবার অনেকে বলছে ভাই ম্যাগনেট না, আঠা লাগাইছেন দেখা এটা আপনি করতে পারছেন। আই হাই, প্যাচ লেগে গেছে, তো প্যাচ লেগে গেছে। হ্যাঁ, তো আসলে এরকম কিছু কিন্তু হয় নাই, বুঝছো? আমি খালি একটা জিনিস ভয়ে আছি, এই যে এটা একটা শক্ত তোমার হচ্ছে বোর্ড আর কি, বোর্ড না মানে ওই যে তোমার পিজা যেই বক্সগুলাতে দেয় না, ওইটার যেই ইয়াটা কাগজটা, শক্ত কাগজটা, ওই কাগজটা হচ্ছে দিয়ে এটা মূলত তোমার হচ্ছে লাগানো। এখন ভয় লাগতেছে ভারী কোনো কিছু যদি ঝুলাই তাহলে কি আবার ছিঁড়ে টিড়ে যাবে কিনা। যাই হোক, দেখা যাক, এটা সময় যখন আসবে তখন দেখা যাবে, তখন দেখা যাবে আবির, তখন দেখা যাবে। সো আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমাদের আজকে কিছু এক্সপেরিমেন্ট দেখব, আর সেই সাথে আমাদের আজকে যে টপিকগুলা, এটার জট লেগে গেছে একটু ছাড়া, আমরা সেটা আজকে তো দেখব। আর সেই সাথে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক আমাদের পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা যাতে সাথে সাথে নেওয়া যায়, মানে প্যাচ লেগে না যায় আর কি, এমন জায়গায় রাখো, ওই ইয়ার সাথে বাঁধায় রাখতে পারো। ভাই আজকে স্মার্ট বোর্ড ইউজ করবেন না? না না, স্মার্ট বোর্ড ইউজ করবো না কেন, করবো তো। ঠিক আছে, চলো তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আজকে আমরা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, ব্যাংকিং। তো প্রথমে আগে হচ্ছে আমরা এই উলম্ব তলে ঘূর্ণন এই পার্টটা শেষ করে তারপরে হচ্ছে রোডের ব্যাংকিং এর মধ্যে চলে যাব। ব্যাংকিং মানে যে ফাইন্যান্স ব্যাংকিং এগুলা না, আমরা হচ্ছে ব্যাংকিংটা দেখব। স্মার্ট বোর্ডটা ওই সিস্টেমে রাখেন, নাহলে বিশ্বাস করবো না। রাখলে তো, রাখতে পারলে তো রাখতামই। আমি ভাবতেছিলাম একবার যে ল্যাপটপ নিয়ে এসে দেখাই কিনা, তো দেখানো যাইতো, কিন্তু এই যে বেশি ভারী হয়ে গেলে আবার এটা ছিঁড়ে গেলে তো সমস্যা, ওই রিস্ক নিতে যাচ্ছি না আসলে। হ্যাঁ, এই জন্য ধরো এই যে একটা ইয়ে আছে তোমার হচ্ছে, একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি আছে, তো ওই পানিটাকে হচ্ছে ওই সারফেসের উপরে রেখে তারপরে ঘুরায় দেখাবো না। যদি কোথাও আটকায় এটা ছিঁড়ে না যায়, বা ঘূর্ণন পথে কোনো বাধার সৃষ্টি না হয়, তাহলে সুন্দর মতন ঘুরবে। আর যদি না ঘুরে তাইলে কিছু করার নাই আসলে। হ্যাঁ, কিন্তু বড় যে রিস্ক, সেই রিস্ক আমার নেওয়া শেষ। মোবাইল দিয়ে আমি বাজি দেখাইছি যে ঠিক আছে, এটা এটা কাজ করে। ঠিক আছে, ওকে। আর কয়টা ক্লাস লাগবে আজকে দেখিয়ে, যতটুকু পর্যন্ত টানার ইচ্ছা আছে সেটুকু পর্যন্ত শেষ করতে পারলে আর 6টা থেকে 7টা ক্লাসে হয়ে যাবে। এটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, এবং এইটা শেষ করতে পারলে মোটামুটি মনে হয় যে না, ফিজিক্স ফার্স্ট পেপার অর্ধেক শেষ এরকম লাগে। ঠিক আছে, ওকে 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 ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথমে আগে যেই থিওরিটা, আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং ক্লাস। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে থেকো, বেশ মজা পাবা ইনশাল্লাহ। এবং সিমুলেশনগুলা দেখলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ,
সো আমাদের একদম প্রথমে দেখো, এই জিনিসটা আমরা আগের দিনও পড়ছি যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন বৃত্তের কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি হয় কেন্দ্রমুখী বলের সমান। যখন কোনো একটা বস্তুকে আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তখন কেন্দ্রের দিক বরাবর যতগুলা বল আছে কেন্দ্রের দিক বরাবর সকল বলের লব্ধি হবে সমান সমান কেন্দ্রমুখী বল। ঠিক আছে? তো আমরা এটারই আসলে কিছু প্র্যাকটিক্যাল কিছু ফেনোমেনা দেখব সেইগুলো হচ্ছে এক্সপ্লেইন করব আমরা। তো চলো আমরা তাইলে শুরু করি। প্রথমে আসো উলম্ব তলে ঘুরানো। কোন একটা বস্তুকে উলম্ব তলে ঘুরানো, আমরা এর আগের ক্লাসে কিন্তু যে আনত তলে ঘুরাইছিলাম সেখানে আমাদের বস্তুটা আনত তলে ছিল ঠিকই, কিন্তু সুতাটা যেটা সেটা আমাদের বস্তুটা আনুভূমিক তলে ছিল ঠিকই, কিন্তু সুতাটা একটা আনত হয়ে গেছিল, সুতাটা একটা আনত তলে ঘুরছিল, কিন্তু বস্তুটা কিন্তু ঠিকই একটা আমাদের আনুভূমিক তলের মধ্যে ঘুরছিল। তো সেই পার্টটা আমরা দেখে ফেলছি, ওইখানে আমাদের কনিকাল পেন্ডুলামের মতন একটা শেপ তৈরি হয়। তো আমরা এবার আর এভাবে ঘুরাবো না, এবার বস্তুটাকে আমরা এইভাবে করে ঘুরাবো। বুঝতে পারছো? এই যে একটা বস্তু দেখতেছো, এই বস্তুটাকে আমরা হচ্ছে এবার উলম্ব তলে ঘুরাবো, এরকম করে উলম্ব তলে ঘুরাবো। ঠিক আছে? তো যখন আমরা উলম্ব তলে ঘুরাচ্ছি তখন কয়েকটা কমন জিনিস, কয়েকটা কমন অবজারভেশন তোমরাই নিজেরাই আসলে বুঝতে পারবা। বলো তো দেখি, যখন আমরা কোনো একটা বস্তুকে এরকম দড়ি দিয়ে এভাবে করে ঘুরাচ্ছি তখন বলো তো আমাদের হাতে ব্যথা লাগে কোন সময়টায় বেশি? কোন সময়টায় আমাদের হাতে বেশি ব্যথা লাগে? যখন বস্তু উপরে থাকে না যখন বস্তু নিচে থাকে? বলো তো কোন সময়টাতে আমাদের হাতে চাপ বেশি লাগে, ব্যথা বেশি লাগে? যখন বস্তু উপরে থাকে নাকি নিচে থাকে? আমাদের হাতে কখন বেশি চাপ লাগে, কখন বেশি ব্যথা লাগে, কখন বেশি টান অনুভব করি আমরা, উপরে নাকি নিচে? চিন্তা করে বলো। উপরে যখন যাচ্ছে তখন কিন্তু আমরা হাতে কোনো চাপই লাগে না অনেক সময়, কিন্তু যখন নিচে যাচ্ছে তখন কিন্তু হাতে একটা ব্যথা তৈরি করে দিয়ে যাচ্ছে, একটা টান কিন্তু তখন বেশি সৃষ্টি হচ্ছে। এইটা কি তোমরা ফিল করতে পারো কিনা বলো তো? যখন একটা বস্তুকে আমরা এরকম উলম্ব তলে ঘোরাচ্ছি তখন উপরের দিকে কিন্তু মনে হয় জিনিসটা হালকা। আমার সুতায় যদি সুতা দিয়ে যদি হাত আঙুলটা বাঁধা থাকে তাহলে আঙুলে কোনো ব্যথাই লাগে না, সুন্দর স্মুথলি সেটা চলে যায়, কিন্তু যখন নিচে যায় তখন কিন্তু মানে মনে হয় যে হাতে ব্যথা দিয়ে, অনেক ব্যথা দিয়ে তারপরে এটা ঘুরছে, তাই না? তাহলে নিচে যখন এটা ট্রাভেল করে সেই সময় কিন্তু আমাদের সবচাইতে বেশি ব্যথা লাগে। অর্থাৎ নিচে যখন এটা ঘুরে তখন কিন্তু সুতার টান তখন বেশি হয়, আর যখন উপরে ঘুরে তখন কিন্তু সুতার টান বেশি হয়, তখন সুতার টান কম হয়। এখন আরেকটা অবজারভেশন বলি, বলো তো যখন এটা উপরের দিকে ঘুরছে, যখন এটা উপরের দিকে ঘুরছে আরেকটু হলে এই জিনিসটা আমার নাকে এসে বাড়ি খাইতো, যাই হোক। তো যখন এটা উপর এভাবে করে আমি ঘুরাচ্ছি তখন বলো তো কোন জায়গাতে বেগ বেশি? বলো তো কোথায় বেগ বেশি? যখন এটাকে উপরে উপরে আসে তখন বেগ বেশি, নাকি নিচে যখন আসে তখন বেগ বেশি? বলো তো কোথায় বেগ বেশি? কোথায় বেগ বেশি? উপরে বেগ বেশি নাকি নিচে বেগ বেশি? উপরে বেগ বেশি নাকি নিচে বেগ বেশি? রাইট, নিচে যখন আসে তখন কিন্তু বেগ বেশি। সো উপরে যখন আসে তখন এটা হালকা একটু স্পিডটা কমে যায়, নিচে যখন আসে স্পিডটা বেড়ে যায়। কেন এরকম হয়? কারণ দেখো একটা বস্তু যদি উপরের থেকে নিচের দিকে যায়, যত নিচে যাবে তত বেশি কি তার বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে না? যেমন একটা বস্তুকে উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, উপর থেকে যদি একটা বস্তুকে তুমি ছেড়ে দাও তাহলে যত এটা নিচের দিকে নামবে তত কি হবে? এটার গতিশক্তি বাড়তে থাকবে, বিভব শক্তি কমতে থাকবে। তাহলে যখন এটা উপরে যাচ্ছে তখন গতিশক্তি কমে, যখন নিচে যাচ্ছে তখন গতিশক্তি বাড়ে। উপরে গেলে গতিশক্তি কম, নিচে গেলে গতিশক্তি বেশি। ঠিক আছে? এইটুকু অবজারভেশন ক্লিয়ার কিনা আগে বলো? এইটুকু অবজারভেশন সবার ক্লিয়ার কিনা বলো? বলো বলো বলো, এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। এইবার আসো আমরা তাহলে যেই টাইপের ছবিগুলো দরকার চলো সেগুলো আমরা একটু এঁকে ফেলি। যে টাইপের ছবিগুলো দরকার চলো সেইগুলা আমরা একটুখানি এঁকে ফেলি। ওকে, সো এইখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এইটা হচ্ছে আমাদের সেই বস্তুটা, বুঝছো? এইটা হচ্ছে আমাদের সেই বস্তুটা, এটা একটা দড়ি দিয়ে আমরা এটাকে উলম্ব তলে ঘোরাচ্ছি। এই বুঝছো, একটা দড়ি দিয়ে আমরা এইটাকে উলম্ব তলে ঘোরাচ্ছি। এই যে এখানে একটা দড়ির অংশ, এইখানে আরেকটা দড়ির অংশ। ওকে, সো এখান থেকে আমরা মনে করো এই যে দড়ি দিয়ে যখন বস্তুটাকে এভাবে করে আমরা ঘোরাচ্ছি, দড়ি দিয়ে যখন বস্তুটাকে আমরা এভাবে করে ঘোরাচ্ছি তখন আমরা বিভিন্ন অংশে, দড়ির বিভিন্ন অংশে টান বল কত হয় সেটা নির্ণয় করতে চাই, এবং আমরা আরো বের করতে চাই যে উপরে যে টান বলটা আর নিচে যেই টান বলটা, দুইটার মধ্যে টানের পার্থক্য কত। বুঝছো? উপরে যে টান বল এবং নিচে যেই টান বল, এই দুইটা টানের মধ্যে পার্থক্য কত সেইটা আমরা দেখতে চাই। হ্যাঁ, তো তাহলে দেখো যখন একটা বস্তু এরকম উপরের দিকে আসে, মানে আমি তোমাদেরকে একটু দেখাই, নাহলে তো তোমরা আসলে আমাকে বিশ্বাস করো না, তোমাদের আসলে একদমই তোমরা আমাকে বিশ্বাস করতে চাও না। এই যে দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, একটা দড়ি দিয়ে একটা বস্তুকে রাখা আছে, বুঝছো?
তো রাখলে এটা কি হয় দেখো, যে আমরা একটু যদি দেখি যে এখানে রাখলে এটা কি হয়, আমি যদি একটু স্টার্ট দেই, দেখো এটা এইভাবে করে নর্মালি দুলছে। এটা কি সম্পূর্ণ ঘূর্ণন ঘুরতে পারলো বলো তো? সম্পূর্ণ ঘূর্ণন কি ঘুরতে পারলো? পারলো না। সম্পূর্ণ ঘূর্ণন কিন্তু এটা ঘুরতে পারলো না। কিন্তু বলো তো কখন এটার সম্পূর্ণ ঘূর্ণন ঘুরতে পারবে? যদি এরকম হয় যে আমি এটার আদিবেগটা একটু বাড়ায় দিলাম, ধরো আদিবেগটা আমি একটু বাড়ায় দিলাম, হ্যাঁ ওকে, আদিবেগটা আমি একটু বাড়ায় দিলাম। সো বাড়ায় দেওয়ার পরে এখন দেখো যদি স্টার্ট দেই তাহলে দেখো এটা কিন্তু ঘুরে আসতেছে, এটা কিন্তু ঘুরে আসছে। সো এখানে কি যদি বেগটা কম থাকে, তাহলে কিন্তু সে পুরাটা ঘুরতে পারবে না। কিন্তু যদি বেগটা আমি এখানে বাড়াই দিছি, দেখো ইনিশিয়াল স্পিড যদি বাড়াই দেই তখন কিন্তু সে পুরা একটা কমপ্লিট টার্ন নিতে পারবে। আচ্ছা যদি বেগটা আরো বাড়াই দেই তখন কি হবে? তখন আরো সুন্দরভাবে ঘুরবে। বলো তো দেখে কি বোঝা যাচ্ছে যে কোন জায়গাতে আমাদের বেগটা কম আর কোথায় বেগটা বেশি? দেখো তো ছবি দেখে বুঝতেছো কিনা? নিচে দেখো বেগটা বেশি, উপরে বেগটা কম। দেখো উপরের দিকে বেগটা কম, নিচে বেগটা বেশি। বলো এটা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা? এইটা কি বোঝা যাচ্ছে কিনা বলো? নিচে বেগটা কিন্তু বেশি, উপরে বেগটা কম। নিচে বেগ বেশি, উপরে বেগ কম। ঠিক আছে, সহজ, বুঝছি আমরা, ভেরি গুড। তাইলে এখন আমরা যেটা বের করতে চাই যে ভাইয়া নিচে যখন আসে তখন যে দড়ির টান এবং উপরে যখন আসে তখন যে দড়ির টান, এই দুইটা টানের মধ্যে পার্থক্য আমরা বের করতে চাই। আবার আরো কিছু এখানে জিনিস বের করার আছে, সেটা হচ্ছে যে বলো তো আমি এখানে বেগ যত বাড়াবো তত কিন্তু ভালো, তত কিন্তু এটা কমপ্লিট একটা সার্কেল ফলো করবে, কমপ্লিট একটা বৃত্তাকার পথে এটা ঘুরবে। কিন্তু বলো তো আমি যদি বেগ কমাই দেই তখন কি হবে? বেগ যদি কমাইতে অনেক কমাই দেই তখন কি হবে? তখন কি এটা সম্পূর্ণভাবে বৃত্তাকার পথে ঘুরে আসতে পারবে? পারবে না। সো আমরা দেখো যেটা দেখবো, যদি আমরা বেগটা অনেক কমাই দেই, ধরো বেগটা এই দেখো 2.690 করে দিছি, তখন কি হবে দেখো, এটা উপরের দিকে, আচ্ছা এটা বেশি কমে গেছে, সরি বেশি কমে গেছে, বেশি না না না, জি থাক 9.8 থাক। এটাকে আমরা ধরো এই যে 4.994 এরকম একটা স্পিড আমরা এটাকে দিলাম। তো এখন দেখো এটা উপরে উঠবে কিন্তু দেখো পুরাটা ঘুরে আসতে পারবে না। দেখছো, পুরাটাও ঘুরে আসতে পারবে না। আমি যদি একটু স্লো মোশন বাদ দিয়ে রেগুলার স্পিডে দেখাই, ধরো এই যে এরকম একটা স্পিড যদি দেই, এই যে দেখি রিসেট দিয়ে এবার দেখো 6 পয়েন্ট এত স্পিডও না, আরেকটু কম দেই, দেখো যদি স্টার্ট দেই এখান থেকে ঘুরে, দেখো পুরাটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে পারলো না। কি হলো? ঘুরে একটুখানি গিয়ে তারপর আবার নিচের দিকে পড়ে গেল। তো এরকম কেন হলো? কেন সেটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতে পারলো না? এই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো দেখো আরেকবার দেখাই যে এইখানে যখন স্টার্ট দিলাম, এই রিসেট, যখন স্টার্ট দিলাম একটু স্লো করে দিই, এবার দেখো উপরে যাচ্ছে যেতে এইখানে দেখো পুরাটা সার্কেল কিন্তু সে আর কমপ্লিট করতে পারলো না। ঠিক আছে, তো আমরা মূলত এই যে আবার এখানে যখন আসছে তখন এই যে আবার পড়ে গেছে। তো তাহলে আমাদের মিনিমাম কত বেগ হলে সেটা উপরটা ট্রাভেল করে আসতে পারবে, সেই বেগটা আমরা বের করতে চাই। যে মিনিমাম এটা কতখানি বেগে চললে উপরে এটা ট্রাভেল করে তারপরে আসতে পারবে, মিনিমাম কত বেগে উপরে চললে সেটা ট্রাভেল করে আসতে পারবে, মিনিমাম কত বেগ, এবং সেই ক্ষেত্রে নিচে বেগটা মিনিমাম কত হওয়া লাগবে। কি পড়বো এটা কি বুঝতে পারছো না? কি পড়বো এটা কি বুঝতে পারছো না সবাই? বলো তো, বলো, বুঝছো? আমিও এরকম মাঝে মাঝে স্লো হয়ে যাব, এই বস্তুর সাথে সাথে আমিও স্লো হয়ে যাব। ঠিক আছে, ওকে ডান। তাহলে চলো আমরা এটা নিয়ে আজকে আসলে অ্যানালাইসিস করব। সো দেখো এখানে প্রথমে আসো আমরা তিনটা পয়েন্টকে একটু মার্ক করে দেই। এইটা হচ্ছে মনে করো এ বিন্দু বললাম, এইটা হচ্ছে মনে করো বি বিন্দু বললাম, এইটা হচ্ছে মনে করো সি বিন্দু বললাম। তো ভাইয়া এইখান থেকে এ বি সি তিনটা পয়েন্টে আমরা এইটাকে বলি কি জানো? এটার একটা সুন্দর নাম দেওয়া হয়, সুন্দর নামটা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ বিন্দু, বুঝতে পেরেছো? এবং এই বিন্দুটার নাম দেওয়া হয় একটা সর্বনিম্ন বিন্দু। কি দেওয়া হয়? এই বিন্দুটার নাম দেওয়া হয় সর্বনিম্ন বিন্দু। তো এখন কথা হচ্ছে যে আমরা সর্বোচ্চ বিন্দুতে টান, সর্বনিম্ন বিন্দুতে টান, এই জিনিসগুলো আসলে বের করতে চাই, বুঝছো? এই জিনিসগুলো বের করতে চাই। দেখো খুবই মজার। তো আমরা প্রথমে আসো ভাইয়া সর্বোচ্চ বিন্দু এ তে টান বল বের করব। সর্বোচ্চ বিন্দু এ,
সর্বোচ্চ বিন্দু মানে এর জন্য আমরা টান বলটা বের করতে চাই। সো টান বল বের করার জন্য আগের দিন বলছিলাম কিন্তু যে আমরা আগে দেখব কোন একটা বস্তু কি বৃত্তাকার পথে ঘুরছে কিনা। যদি ঘোরে তাহলে অবশ্যই কেন্দ্রমুখী বল কেউ না কেউ যোগান দিচ্ছে। এখানে তাহলে কেন্দ্রমুখী বল কারা কারা যোগান দিবে সেটা বোঝার জন্য আমরা আগে দেখব বস্তুর উপরে কি কি বল কাজ করছে। ওই বলগুলার কেন্দ্রের দিক বরাবর যেই উপাংশটা হবে সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের মান। ঠিক আছে, তারাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো আমাদের যতগুলা বল বস্তুর উপর কাজ করছে সেইটা আগে আমরা আইডেন্টিফাই করব এবং ওই বলগুলার কেন্দ্রের দিক বরাবর যে লব্ধি, টোটাল সবগুলো বলের কেন্দ্রের দিক বরাবর যে লব্ধি সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে দেখো আমরা এখানে দেখি আগে কি কি বল কাজ করছে। এইখানে আমাদের একটা এমজি বল কাজ করছে, একটা এমজি বল কাজ করছে, ভেরি গুড। এবং একটা টান বল কাজ করছে নিচের দিকে, একটা টান বল কাজ করছে নিচের দিকে। এটা কি বুঝছো? কারণ দেখো টান বল কিন্তু সবসময় বস্তু থেকে বাইরের দিকে কাজ করবে, তাই না? দড়ি বস্তু থেকে দড়ির দিকে সবসময় কাজ করবে। তাহলে টান বল কাজ করছে, এমজি বল কাজ করছে, এরা দুইটা মিলে কিন্তু আমাদের একটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখন ভাইয়া কথা আছে, কথা হচ্ছে বলো তো দেখি এই সর্বোচ্চ বিন্দুতে তার যে বেগ, এই বেগটা কি আসলে ডিফারেন্ট একটা বেগ না? মানে এক একটা জায়গায় কিন্তু বেগটা এক এক রকম। তাহলে এখান থেকে আমরা দেখো এইটার মনে করো বেগের মান হচ্ছে গিয়ে VA, ঠিক আছে? এই পয়েন্টে বেগ হলো VA। কেন এটাকে VA ধরলাম, কেন যে কোনো V ধরলাম না? কারণ ভাই আমরা একটু আগে দেখছি এক এক পয়েন্টে বেগ কিন্তু এক এক রকম, এর নিচের দিকে বেগ বেশি, উপরের দিকে বেগ কম। সো তাহলে উপরের এই পয়েন্টে মনে করলাম বেগ হচ্ছে VA। এবং এটাও দেখছি না আমরা যে নিচের দিকে ব্যথা বেশি লাগে, টান বেশি, আর উপরের দিকে টান কম হয়। তাহলে এইখানে টান বলটাকে আমি ধরলাম এই বিন্দুর টান হচ্ছে TA। এ বিন্দুর টান কি? এ বিন্দুর টান হচ্ছে TA, ঠিক আছে? তাহলে আসো এইটার জন্য আমরা যদি সমীকরণটা এখন বিল্ড আপ করি তাহলে কি হচ্ছে যে আমাদের কি কি বল কাজ করছে। একটা বল কাজ করছে হলো TA এবং আরেকটা বল কাজ করছে হলো MG। দেখো TA কাজ করছে এবং MG কাজ করছে, এছাড়া কি আর কোনো বল আছে কেন্দ্রের দিক বরাবর? নাই। তাইলে এই কেন্দ্রের দিক বরাবর সকল বলের লব্ধিটাই মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি, দেখো TA প্লাস MG সমান সমান FC মানে কত হবে? MVA স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল R। সো এই আর কোনটা? এই আর হচ্ছে এটার ব্যাসার্ধ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে সর্বোচ্চ বিন্দুর জন্য আমরা সর্বোচ্চ বিন্দু A এর জন্য এই সমীকরণটা লিখলাম। এখান থেকে কিন্তু আমরা TA উপরের টান বল কত সেই টান বল সম্পর্কে জানতে পারবো। এই টান বল কত? MVA স্কয়ার ডিভাইডেড বাই R মাইনাস MG, ঠিক আছে? এই টান বলটা আমরা কত, সর্বোচ্চ বিন্দুতে টান বল কত, এইটা আমরা পেয়ে গেলাম। এইবার আসো আমরা দেখি সর্বনিম্ন বিন্দুতে টান বল কত। এইবার আসো আমরা দেখি সর্বনিম্ন বিন্দুতে টান বল কত। সর্বনিম্ন বিন্দু যেটা হচ্ছে B, এই সর্বনিম্ন বিন্দু B তে যে টান বল, B তে যে টান বল এইটা আমরা বের করতে চাই। তাইলে এখন আমাকে বলতো কি রে ভাই, আজকে হাতের জিনিস পড়ে যাচ্ছে, না জানি কি হয়, খুব ভয়ের মধ্যে আছি। তো দেখো এইখানে আমাদের এই যে সর্বনিম্ন বিন্দু তো B না, সর্বনিম্ন বিন্দু হচ্ছে C। সর্বনিম্ন বিন্দুটা তো C, সবচেয়ে নিচের যে বিন্দুটা এটা হচ্ছে C বিন্দু আর কি, বুঝছো? তাহলে C বিন্দুতে আমাদের দেখো কি কি বল কাজ করছে। একটা বল কাজ করছে হলো নিচের দিকে যেটা হলো MG, এবং আরেকটা বল কাজ করছে কিন্তু উপরের দিকে যেটা হলো T। এখন বলো তো এই দুইটা বলের মধ্যে কোন বলটা বড় ভাইয়া? T বড় না MG বড়? বলো তো কোন বলটা বড়, T বড় না MG বড়? T বড় অবশ্যই, কারণ আমাদের তো অবশ্যই দুইটা বলের লব্ধিটা কেন্দ্রের দিক বরাবর থাকতে হবে। ওই কেন্দ্রের দিক বরাবর লব্ধিটাই তো কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে, তাই না? তাহলে অবশ্যই TB কিন্তু বড়। এখানকার যেই ইয়াটা সেটাকে আমি TB বললাম, এবং এটার গতিবেগের ডিরেকশন কোন দিকে? এই দিক বরাবর, এবং সেটার বেগ হচ্ছে মনে করলাম VC। এটার বেগ হচ্ছে মনে করলাম VC, আর এইটাও কি? এটা হচ্ছে টান বল TC, ঠিক আছে? এখন তাইলে দেখো আমরা লিখতে পারি TC মাইনাস MG। TC হচ্ছে উপরের দিকে, মাইনাস হচ্ছে MG, এরা দুইটা মিলে কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে আমি লিখতে পারি কি? MVC স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল R। তাহলে TC সমান সমান ভাইয়া কি লেখা যায়? MVC স্কয়ার ডিভাইডেড বাই R প্লাস হচ্ছে MG।
তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ পেলাম, একটা টি এ এর সমীকরণ আর একটা হচ্ছে টি সি এর সমীকরণ। তো এখন যদি আমরা জানতে চাই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা বিন্দুর মধ্যে টানের পার্থক্য কত, যে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দু দ্বয়ের মধ্যে টানের পার্থক্য কত, তাহলে বলো তো বেশি টান কোথায় ছিল? সর্বনিম্ন বিন্দুতে টান বেশি ছিল। তাহলে আমরা টি সি থেকে টি এ যেটা আছে এটাকে বাদ দিব, টি সি থেকে টি এ যেটা আছে এটাকে আমরা বাদ দিব। দেখো তো আমরা দুইটা পয়েন্টে টান বল বের করছি, একটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে টান কত আর একটা হলো সর্বনিম্ন বিন্দুতে টান কত। তাহলে সর্বোচ্চ বিন্দুর টান তো কম, সর্বনিম্ন বিন্দুর টান তো বেশি, কারণ দেখছি না যে যখন ঘোরাচ্ছিলাম তখন হাতের নিচে বেশি ব্যথা লাগছে। তাহলে নিচের যে টান বলটা সেটার থেকে আমরা উপরের টান বলের পার্থক্য কত সেইটা আমরা বের করতে চাই, ঠিক আছে? তাহলে এখন দেখো টিসি মাইনাস টি এ যদি করি, তাহলে দেখি তো কি আসে। এইখানে আসছে হলো এম ভিসি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস হচ্ছে এম জি, মাইনাস করতে হবে টি এ কে, এম ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাসে মাইনাসে প্লাস এম জি হচ্ছে। তাহলে এইখান থেকে দেখো আমাদের নর্মালি যদি সবগুলাকে একসাথে এক জায়গাতে নিয়ে আসতে চাই, দেখো এমজি হয়ে যাচ্ছে এখান থেকে 2mg প্লাস দেখো শুধু ভিটা দুইটার মধ্যে আলাদা, তো এম বাই আর যদি কমন নাও তাহলে লেখা যাচ্ছে ভিসি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার, তো এই টার্মটা মানে কতটুকু সেটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমরা টান বলের পার্থক্য কত, উপরে এবং নিচে টান বলের পার্থক্য কত সেটা বের করে ফেলতে পারবো। বলো এইটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা? আমরা কি করলাম, উপরের পয়েন্টে টান বল কত সেইটা বের করলাম, নিচের পয়েন্টে টান বল কত সেইটা বের করলাম। এবার দুইটা টান বলের মধ্যে পার্থক্য বের করছি। পার্থক্য বের করতে গিয়ে দেখলাম যে আমাদের এখানে 2mg থাকলো 2mgর মতন, কিন্তু এই জায়গায় m বাই আর দুইটা বেগের বর্গের বিয়োগফল চলে আসছে। তাহলে এইটাকে কোনোভাবে যদি আমরা একটু সুন্দর একটা ফর্মে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য দুইটা টান বলের পার্থক্য কত হয় সেটা হিসাব করা অনেক সহজ হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো কিভাবে করে আমরা দুইটার বেগের পার্থক্যটা বের করতে পারি। বলো তো যদি আমরা শক্তির নিত্যতা প্রয়োগ করি, দেখো যদি আমরা শক্তির নিত্যতা প্রয়োগ করি তাহলে আমাদের যে টোটাল এনার্জি অ্যাট এ সেটা কি বলতো, টোটাল এনার্জি অ্যাট সি হবে না বলতো? আমাদের যে যান্ত্রিক শক্তি, উপরে যে যান্ত্রিক শক্তি আর নিচে যেই যান্ত্রিক শক্তি সেটা কি পরস্পর সমান হবে না? তাহলে এখানে একদম এ বিন্দুতে বলতো তার কি কি আছে, বিভব শক্তি আছে আর গতিশক্তি আছে। তো তোমরা কাজ শক্তি ক্ষমতা গেলে আরো দেখবা যে আমরা বিভব শক্তি যখন হিসাব করি তখন তো ভূমি থেকে উচ্চতা মাপতে হয়। তো আসলে ভূমি কোনটা? ভূমি তো আমার এখানে টেবিল আছে, একটা টেবিল হতে পারে, মেঝে আছে, মেঝে হতে পারে, বিল্ডিংটা যেটার উপর দাঁড়ায় আছে সেটা মেঝে হতে পারে। তো মেঝে আমাদের কোনটা, গ্রাউন্ড কোনটা, ভূমি কোনটা, কোন ভূমিটার সাপেক্ষে আমরা এইচটাকে মেজার করব? সো এটার উত্তর হচ্ছে, খুব সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারো যে যখন কোনো একটা বস্তু যে কোনো একটা গতিপথে আছে, তার সম্পূর্ণ গতিপথের মধ্যে সবচেয়ে নিচের যেই বিন্দুটাতে সে অবস্থান করবে সেটাই হচ্ছে তার ভূমি। যে বস্তুটা মনে করো বৃত্তাকার পথে ঘুরছে, ঘুরতে ঘুরতে সবচেয়ে নিচে সে যেই জায়গাটা ছিল ওই জায়গাটাকে তুমি ভূমি হিসাবে কনসিডার করতে পারো এবং সেখান থেকে উচ্চতাগুলোকে তুমি এইচ হিসাবে মেজার করবা। এতে করে ক্যালকুলেশন একদম ইজি হয়ে যায়। সো আমাদের যখন একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে তখন বস্তু সবচেয়ে নিচে কোথায় আছে, এই জায়গাতে না? তাহলে এইটাকে তুমি একটা গ্রাউন্ড হিসাবে চিন্তা করতে পারো। তাহলে এটাকে যদি গ্রাউন্ড হিসাবে চিন্তা করো তাহলে বলো তো আমাদের এ বিন্দুর যে বিভব শক্তি সেটা আসলে কত, এম ইন্টু জি ইন্টু এইচ। এইচ এর মান কত, ব্যাসার্ধ যোগ ব্যাসার্ধ 2 ইন্টু আর, এটা হচ্ছে আমাদের এই এ বিন্দুর যে বিভব শক্তি সেটা। প্লাস বলতো এ বিন্দুতে কি একটা বস্তু স্থির না গতিশীল আছে? গতিশীল আছে। তাহলে এ বিন্দুর যে গতিশক্তি সেটা কত হবে, হাফ ইন্টু এম ইন্টু ভি এ স্কোয়ার হবে না? সমান সমান আমাদের এই সি বিন্দুতে বস্তুর কোনো বিভব শক্তি আছে? নাই, কারণ এটাকে আমরা ভূমি ধরছি, তাহলে এখানে বিভব শক্তি শূন্য। তার গতিশক্তি কত বলতো, হাফ এম ভি সি স্কোয়ার না? তাহলে এইখান থেকে দেখো আমরা যদি একটু এদিক ওদিক করি, আমাদের দরকার কিন্তু ভিসি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার বের করা।
তাহলে আমরা যদি সবাইকে দেখো সবগুলো থেকে গুলা কাটাকাটি হয়ে যাচ্ছে, একটা কাজ করি দাঁড়াও, এইটাকে যদি কোনোভাবে এই পাশে আনা যায়, হ্যাঁ সুন্দর। তো আমরা এখান থেকে গুলোকে কাটাকাটি করে দিলাম, তাহলে ভি এটাকে ওই পাশে নিয়ে গেলে আর 2 দিয়ে সবাইকে গুণ করে দিলে দেখো যেটা আসে ভিসি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার সমান সমান আসছে 4GR। 4GR এটা হচ্ছে দুইটা বেগের মধ্যে পার্থক্য, ঠিক আছে, দুইটা বেগের মধ্যে পার্থক্য। এখন তাহলে দেখো এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসবে, এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসবে, যে দুইটার টান বলের মধ্যে পার্থক্য কত। সো আমরা একটা পাচ্ছি 2mg এবং আরেকটা পাচ্ছি m/r ইন্টু ভিসি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মানে হচ্ছে 4GR। 4GR সমান সমান আর আর কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে বলো তো কি থাকে এখানে, আর আর কাটাকাটি হয়ে যাচ্ছে 2mg প্লাস 4mg। সো এইটা হচ্ছে আমাদের 6mg টোটাল থাকছে, অর্থাৎ উপরের টান বল আর নিচের টান বলের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 6mg এর সমান। 6mg এর সমান। বলো বলো বুঝেছো কি না বলো, ঠিক আছে ভাইয়া। সর্বোচ্চ বিন্দুতে তো 0 পড়ছি গতিশক্তি। দেখো এটা কখনকার জন্য গতিশক্তি শূন্য হয়, সর্বোচ্চ বিন্দুতে যখন আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, যখন আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম তখন কিন্তু সেটা সর্বোচ্চ বিন্দুতে স্থির হয়ে গেল, তারপর আবার নিচে নামা শুরু করছে। কিন্তু এখানে তো আমি এটাকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি। আবার ধরো প্রাসের ক্ষেত্রেও, প্রাসে কি সর্বোচ্চ বিন্দুতে যখন প্রাস থাকে তখন কি প্রাসের গতিশক্তি শূন্য হয়, নাকি এক্স অক্ষ বরাবর বেগটা অ্যাভেলেবেল থাকে? সো সেটার জন্য একটা গতিশক্তি থাকে। সো একইভাবে যখন আমরা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তখন তো একদম উপরের পয়েন্টে তার গতিশক্তিটা শূন্য না, বেগ তো শূন্য না, বেগ তো একটা আছে যেই বেগে সে ট্রাভেল করছে। সো সেই ক্ষেত্রে আমরা জানতে চাই যে তার অবশ্যই সেখানে তাহলে গতিশক্তি শূন্য না, একটা গতিশক্তি আছে। বুঝতে পারছো? বলো ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, বলো তো এই ডিফারেন্সটা কি আসলে কার উপর ডিপেন্ড করছে? ভরের উপর ডিপেন্ড করছে শুধুমাত্র। সো যখন আমি একটা বস্তুকে বৃত্তাকার পথে এভাবে করে ঘুরাবো তখন কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে যে টান বলের পার্থক্য হবে টিসি মাইনাস টি এ, যে টান বলের পার্থক্য হবে এই পার্থক্যটা হবে হচ্ছে 6mg। ভর যত বেশি হবে এই টান বলের পার্থক্যের মানও তত বেশি হবে, ঠিক আছে? তাহলে বলো টান বলের পার্থক্য যদি বের করতে বলে তাহলে কি আমরা পারবো না? টান বলের পার্থক্য যদি বের করতে বলে তাহলে কি আমরা পারবো না বলো? পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে ভাই, এটা ইকুয়েশন হিসেবে মনে রাখবা। দেখো মুখস্থ করতে যাও না খবরদার, আমি কিন্তু কোনো জিনিস ঠাস করে বসাই নাই, প্রত্যেকটা জিনিস বুঝাই বুঝাই তারপরে আসতেছি। যে যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে কেন্দ্রের দিক বরাবর দেখবা কি কি বল কাজ করছে, কেন্দ্রের দিক বরাবর যতগুলা বল সেটা সমান সমান হবে কেন্দ্রমুখী বলের সমান, ঠিক আছে? কেন্দ্রমুখী বলের সমান, এই তো, তাহলেই তো হলো। ওকে, এই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। তোমাদের এই যে আমি গতকালকে তোমাদের ওই যে 26-এর অফিসিয়াল গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছিলাম, যার যেখানে প্রবলেম আছে একটু জানাও। সো ওইগুলো আমি সর্ট করতে দিছি, যে প্রবলেম আসলে বেশিরভাগই দেখা গেছে কি কয়েকটা প্রবলেমই সবার, যে ভাইয়া পড়া অনেক জমে গেছে, ভাইয়া ম্যাথ করতে গেলে সূত্র কোনটা হবে বুঝতে পারি না, ভাইয়া আমরা হচ্ছে এই যে কলেজের সাথে ক্লাসের তাল মিলাতে পারছি না, এরকম অনেকগুলা প্রবলেম। জাস্ট কয়েকটা টপিকই, কয়েকটাই প্রবলেম, কিন্তু সবার মধ্যেই কয়েকটা প্রবলেমই আছে। তো আমরা যেটা করব যে এই প্রবলেমগুলোকে বাছাই করে আমরা কিছু গাইডলাইন দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ? তো এই জন্য ওই রিলেটেড কোনো টপিক ক্লাসের মধ্যে করার দরকার নাই, ক্লাসে জাস্ট ফোকাস করো। যারা আগে ক্লাসগুলো করছো, কৌণিক গতির ক্লাসগুলো করছো, তারা ক্লাসের ফ্লোটা ধরে রাখো, এই ক্লাসটা ফলো করো। যদি এরকম হয় ভাই আজকে নতুন, আপনার চেহারা আজকে প্রথমবারের মতো দেখতেছি, এর আগে তো ভাইয়া ফিজিক্সের নামই শুনিনি, আমার বইটা নতুন আছে, আমি মাত্র এসএসসি পাস করলাম, এরকম যদি থাকে তাহলে তুমি আগে একদম শুরু থেকে শুরু করো, ভেক্টর থেকে শুরু করো। এটা একদম একটা চ্যাপ্টারের মাঝামাঝি বা শেষের দিকের একটা ক্লাস, হ্যাঁ? তো খুব স্বাভাবিক আজকের ক্লাসটা বুঝবা কম, যদি আগেরগুলা পড়া ঠিকঠাক মতো না থাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, গুড, ডান। তাহলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুদ্বয়ের মধ্যে টানের পার্থক্য কত সেটা বের করতে পারলাম, ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো আমরা দেখি যে এই যে টানের পার্থক্যটা, তার মানে উপরের টান বল যা হবে নিচের টান বলটা তার থেকে 6mg পরিমাণ বেশি হবে। উপরের টান বল যা হবে নিচের টান বলটা তার থেকে 6mg পরিমাণ কিন্তু বেশি হবে। এই থিওরিগুলো মাথায় রেখে এগুলো থেকে টুকটাক ছোট ছোট ম্যাথ দেয়।
এইবার আসো আমরা যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট। কারণ দেখো কোনোভাবে যদি সর্বোচ্চ বিন্দুটা সে পার হয়ে যেতে পারে তাহলে কিন্তু পুরো বৃত্তটা সে সম্পূর্ণ করতে পারবে। কিন্তু সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার আগে বা যাওয়ার পরে যদি সেটা পূর্ণ বৃত্ত ফলো করতে না পারে তাহলে কিন্তু আমাদের এইটা বৃত্তাকার পথে ঘোরানো সম্ভব না। সো মেইন কথাটা হচ্ছে যে আমাদের এই সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। যদি কোনোভাবে একটা বস্তুকে আমি এমন একটা বেগ দিতে পারি যে কোনোভাবে এই বিন্দুটা পার করে ফেলছে তাহলে কিন্তু সে সুন্দর মতন ঘুরতে থাকবে। কিন্তু যদি এমন একটা বেগ দিলাম যে একটু উপরে গেল কিন্তু তারপর আর যাইতে পারলো না, নিচে পড়ে গেছে, তাহলে কিন্তু এটা পূর্ণ একটা বৃত্ত ঘুরতে পারবে না। তাহলে পূর্ণ বৃত্ত ঘোরার জন্য অবশ্যই এইখানে আমাদের একটা মিনিমাম বেগ থাকা লাগবে। সেই বেগটা কত এটা আমরা বের করতে চাই। তাহলে দেখো আমরা এখন বের করতে চাই যে বৃত্তাকার পথে ঘোরার জন্য বা উলম্ব তলে ঘোরার জন্য উলম্ব তলে ঘোরার জন্য সর্বোচ্চ বিন্দুতে যে বেগ মিনিমাম যে বেগটা দরকার এটা কত বের করতে চাই। বুঝছো প্রশ্ন কি? উলম্ব তলে ঘোরার জন্য সর্বোচ্চ বিন্দুতে মিনিমাম যে বেগটা থাকা লাগবে, না হলে সে ঘুরতে পারবে না, সেইটা আমরা বের করতে চাই। বুঝছো? সো এখন খেয়াল করো সর্বোচ্চ বিন্দুর সমীকরণ কি ছিল। সর্বোচ্চ বিন্দুর সমীকরণ ছিল যে আমাদের টি এ, সর্বোচ্চ বিন্দুর সমীকরণ ছিল টি এ প্লাস এম জি সমান সমান হচ্ছে এম ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন বলো তো ভাই, আমি যত বেগে ঘুরাবো তত আমাদের কেন্দ্রমুখী বল কি কম প্রয়োজন হবে নাকি বেশি প্রয়োজন হবে বলো তো? আমি যদি আস্তে ঘুরাই তখন কেন্দ্রমুখী বলের দরকার হবে কম, যদি আমি জোরে ঘুরাই তাহলে কেন্দ্রমুখী বলের দরকার হবে বেশি। তাহলে বলো তো, মনে করো আমি এমন একটা স্পিডে এটাকে ঘোরাচ্ছি, এটাকে একটু ডান সাইডে নিয়ে যাই, তাহলে ভালো লাগবে। সো মনে করো আমরা এমন একটা বেগে এটাকে ঘোরাচ্ছি, তোমরাও আমার মতন যদি আগে লিখে ফেলো, সাইড চেঞ্জ করে ফেলো, আনবিলিভেবল। সো তোমরা মানে বদদোয়া দিও না কিন্তু, হ্যাঁ প্লিজ। দেখো আমি মানে কিছু না করার পেয়ে তো এটা করছি, তাই না? সো আমার যদি এরকম হইতো যে ভাইয়া মুছে করতে হচ্ছে তাহলে সেটাই করতাম, কিন্তু আমি তো এখানে নিরুপায়। আমার যদি এরকম অপশন থাকতো যে না আমি হোয়াইট বোর্ডের মতো মুছে তারপরে যাব, আমি অবশ্যই সেটাই করতাম, কিন্তু আমি নিরুপায়, এখানে আমি অসহায়। তোমরা একটু বোঝার চেষ্টা করো, বদদোয়া দিও না প্লিজ। সো এখানে কারণ তোমরা একবার বদদোয়া দিয়ে আমার বোর্ড নষ্ট করে ফেলছিলে, আমার মনে আছে, বদদোয়া দিও না, হ্যাঁ ওকে। সো দেখো, সো আমরা এখানে বলো তো বেগ যত বাড়বে ভাইয়া, বেগের মান যত বেশি তত আমাদের কেন্দ্রমুখী বল প্রয়োজন হবে কি তত বেশি না? বেগ যদি অল্প হয় তাহলে কেন্দ্রমুখী বলের দরকার হবে কম, আর বেগ যদি বেশি হয় তাহলে কেন্দ্রমুখী বলের দরকার বেশি। এখন এই কেন্দ্রমুখী বলটা কারা কারা সাপ্লাই দিচ্ছে? কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে হলো আমাদের এই টান বল, এবং কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে এই এমজি। ঠিক আছে, কেন্দ্রমুখী বল দুজনে মিলে সাপ্লাই দিচ্ছে, একটা হলো টান বল আর একটা হলো এমজি। এরা দুইটা মিলেই কিন্তু আমাদের এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিচ্ছে, তাই না? এখন বস কথা সেইটা না, কথা হচ্ছে মনে করো আমরা এমন একটা বেগে ঘুরতেছি, হ্যাঁ এমন একটা বেগে আমরা ঘুরছি যেই বেগের জন্য ধরো কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় 100। কত প্রয়োজন হয়? কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় 100। তো দেখা গেল আমাদের এমজির যে মান সেটা হচ্ছে সর্বোচ্চ 60। এমজির যে মান এইটা হলো সর্বোচ্চ 60। এমজি 60-এর মানে একটা বস্তুর ভর হচ্ছে ধরো 6, জি এর মান 10, তাহলে 6 আর 10-এ 60, তাহলে এমজির মান হচ্ছে 60। এখন বলো তো তাহলে এই 100 সাপ্লাই দেওয়ার জন্য এমজি সাপ্লাই দিতে পারবে সর্বোচ্চ 60, বাকিটা তাহলে কে সাপ্লাই দিবে? টান বল সাপ্লাই দিবে, তাহলে টান বল বাকি 40 সাপ্লাই দিবে। এখন ধরো আমি এখানে এমন একটা স্পিড বাড়ালাম, বেগ আমি এমন একটা দিলাম, যখন দেখা গেল আমার টান বল প্রয়োজন হয়, আমার কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় 120। বুঝছো? ধরো আমি বেগ কমাচ্ছি, প্রথমে কম ছিল, এত কম ছিল যে কেন্দ্রমুখী বল দরকার ছিল 100, এবার আমি বেগটাকে বাড়ালাম, বেগ বাড়ালে কেন্দ্রমুখী বল দরকার হবে বেশি না? সো কেন্দ্রমুখী বল দরকার হলো 120।
তাইলে এখন 120 যদি হয় তাহলে বলো তো 120 কারা কারা মিলে সাপ্লাই দিতে হবে? এই টান বল এবং এমজি বল এই দুইটাকে মিলেই তো সাপ্লাই দিতে হবে। এখন এমজির পক্ষে কি 60-এর থেকে বেশি দেওয়া সম্ভব না? তো ওর তো লিমিটেশন আছে, ওর ভর বেশি না থাকলেও কেমনে আর বেশি সাপ্লাই দিবে? এমজির পক্ষে এটা ফিক্সড। তাহলে বলো তো যে আমাদের এখানে বাকিটা তাহলে কে সাপ্লাই দিবে? এই টান বলটা সাপ্লাই দিবে। তাহলে টান বলটা হচ্ছে আমাদের 60। অর্থাৎ দেখো, তুমি যত বেশি বেগ বাড়াচ্ছ তত কিন্তু টান বলের দরকার হচ্ছে বেশি। এটাই খুব স্বাভাবিক না? যে ধরো তুমি যদি আস্তে ঘুরাও তাহলে হাতে যে ব্যথা পাবা, যদি জোরে ঘুরাতে থাকো তখন কি হাতে চাপ বেশি লাগবে না? অর্থাৎ টান বল তখন বেশি কাজ করছে না? এখন বলো তো, দড়ির তো ভাই একটা লিমিট আছে, দড়ি তো একটা সর্বোচ্চ টান পর্যন্ত সহ্য করতে পারে, তাই না? সো দড়ি যদি এরকম হয় যে ভাইয়া দড়িটা সর্বোচ্চ ধরেন 70 নিউটন পর্যন্ত সহ্য করতে পারে, তাইলে এইখানে আমি যখন 140 দিব, এ দিবে 60, বাকি টান বলের কত দেওয়ার কথা? 80 দেওয়ার কথা, কিন্তু ওকে 80 দিতে পারবে না, কারণ ওর পক্ষে টান বলের পক্ষে ম্যাক্সিমাম যদি এটা হয় যে টি ম্যাক্সিমাম হচ্ছে 70, তাহলে ওর দরকার হলো 80, কিন্তু ও তো 80 সাপ্লাই দিতে পারবে না। বুঝতে পারছো? তাহলে কি হবে তখন বলো তো? দড়ির পক্ষে সর্বোচ্চ টান বল দড়ি সহ্য করতে পারে 70, কিন্তু ওর উপর 80 দেওয়া হয়েছে, তাহলে ও কি আসলে থাকবে? ও ছিঁড়ে যাবে না? যা অপূর্ব দাদার ক্ষেত্রে ঘটছিল না, অপূর্ব দাদার তো মনে হয় যে বোতলই মনে হয় ফেটে গেছিল, এরকম কিছু একটা হয়েছিল না? সো যাই হোক, তো এইটা হচ্ছে কাহিনী যে আমাদের যখন দড়ির তো একটা টান বল সহ্য সীমা আছে, এই সহ্য সীমার থেকে যদি বেশি টান বল প্রয়োজন হয় তাহলে কিন্তু এই বলে বস্তুকে ঘোরানো সম্ভব না, এই বেগে বস্তুকে ঘোরানো সম্ভব না, কারণ এটা দেওয়ার পক্ষে সম্ভব না। তাহলে এটা গেল বাড়ানোর ক্ষেত্রে। এইবার আসো আমরা একটু কমাই, যে বেগ যদি কমাইতে থাকি তাহলে কাহিনী কি হতে পারে? বেগ যদি কমাতে থাকি তাহলে কাহিনী কি হতে পারে বলো তো? এবার মনে করো আমি 100 থেকে এবার আমি এমন একটা বেগ দিলাম, দেখো কেন্দ্রমুখী বল কম প্রয়োজন কখন? যখন বেগ কম। বেশি প্রয়োজন কখন? যখন বেগ বেশি। জোরে ঘোরাতে চাইলে বেশি কেন্দ্রমুখী বল লাগবে, কম আস্তে ঘোরাতে চাইলে কম কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে মনে করো এমন একটা স্পিডে আমি ঘোরাচ্ছি যে এখানে আমার কেন্দ্রমুখী বল লাগবে কম। তাইলে মনে করো এখন আমার কেন্দ্রমুখী বল লাগবে হচ্ছে 80, তাহলে 80 যদি প্রয়োজন হয় 60 তো আমাকে এমজি সাপ্লাই দিবেই, বাকি 20 কে সাপ্লাই দিবে? বাকি 20 সাপ্লাই দিবে আমাদের সেই টান বল, বাকি 20 সাপ্লাই দিবে আমাদের সেই টান বল, বাকি 20 সাপ্লাই দিবে আমাদের সেই টান বল। এবার মনে করো আমি বেগটাকে আরো কমালাম, তাহলে আমার কেন্দ্রমুখী বল দরকারও লাগবে আরো কম, মনে করলাম 70 দরকার কেন্দ্রমুখী বল, তাহলে এখানে 60 অলরেডি এমজি আমাকে দিচ্ছে, তাহলে টান বল তখন 10 লাগবে। অর্থাৎ দেখো, আমি এই বস্তুটাকে যত আস্তে ঘুরাবো তত কিন্তু আমার দড়িতে টান কমতে থাকবে, যত আস্তে আস্তে ঘুরাবো তত মনে হবে যে আরে হাতের উপর কোনো চাপই পড়তেছে না, উপরের দিকে মনে হবে হাতের উপরে কোনো চাপই পড়ছে না, যত আস্তে আস্তে ঘুরাবো। কিন্তু যত জোরে ঘুরাবো তত কিন্তু হাতে বেশি ব্যথা লাগা শুরু করবে। বুঝতে পারছো? অর্থাৎ কেন্দ্রমুখী বলের যোগান তখন বেশি দেওয়া লাগবে। যদি আমাদের বেগ কম হয়, কেন্দ্রমুখী বল লাগবেও কম, সেইটা দুজন মিলে সাপ্লাই দিবে, কিন্তু এমজির মান তো 60, বাকিটা হচ্ছে টান বল সাপ্লাই দিবে। এখন মনে করো আমরা এমন একটা বেগে ঘোরাচ্ছি যেই বেগের জন্য কেন্দ্রমুখী বল প্রয়োজন হলো 60, তাহলে এমজি তো আমাকে 60 দিবেই, টান বল কি কোনোটা দেওয়া লাগবে? টান বলের কি কোনো বল প্রোভাইড করা লাগবে? লাগবে না, টান বলের কোনো বল কিন্তু প্রোভাইড করা লাগবে না। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা দেখব যে আমাদের হাতে কোনো ব্যথাই লাগবে না, আমাদের কাছে মনে হবে আরে কোনো দড়িই মনে হয় যুক্ত নাই আমার আঙুলের সাথে, আমাদের কাছে মনে হবে একদম স্মুথলি এটা চলে গেছে হাতের উপর দিয়ে, কিন্তু আমার হাতে কোনো ব্যথা দেয় নাই। অর্থাৎ দড়িটা টানটান হয়ে থাকবে, কিন্তু এই দড়িটার আমাদের হাতের উপরে কোনো চাপ প্রয়োগ করবে না। হ্যাঁ, এবং ওই যে বস্তুটা যে ঘুরছে বৃত্তাকার পথে যেটা ঘুরছে, আগে যেমন দুইটা বল কাজ করতো, একটা এমজি আর টিএ, যখন আমরা এইরকম একটা বেগে ঘুরাবো, যেই বেগে ঘুরালে কেন্দ্রমুখী বল লাগে 60, সেই মুহূর্তে আসলে টান বল বস্তুর উপরে কাজ করবেই না, জাস্ট এমজি বলটাই বস্তুর উপরে কাজ করে বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করবে। এইটা কি বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি, ভেরি গুড। এখন কথা হচ্ছে, যদি আমরা মনে করো এর থেকেও আরো কম বেগ দেই,
ধরো এই যে ভি এ যেটা ছিল, যার জন্য mv স্কয়ার বাই আর হলো 60 লাগতো, আমরা কি করলাম, বেগটাকে আরও কমায় দিলাম। আরও কমায় দিলে বলো তো কেন্দ্রমুখী বল কি এখন আরও কম লাগবে না? কেন্দ্রমুখী বল লাগবে এখন আরও কম। তাইলে যদি কেন্দ্রমুখী বল আরও কম লাগে, ধরো আমার কেন্দ্রমুখী বল লাগবে এখন 50, তাইলে টান বল তো আর ছিলই না, টান বল তো শূন্য। কিন্তু দেখো তো কেন্দ্রমুখী বল দরকার হচ্ছে 50। এখন আমাদের এমজি যেটা করবে, এই 50 দিয়ে সে বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর চেষ্টা করবে। কিন্তু বলো তো আমাদের এমজি কি আসলে 50 নাকি আরও 10 আছে? আরও 10 আছে না? এই 10 এমজিটা কি করবে, বস্তুটাকে নিচের দিকে টেনে নিয়ে যাবে। এই 10 কি করবে, বস্তুটাকে নিচের দিকে টানার কাজে ব্যবহার করবে। অর্থাৎ দেখো যখন বস্তু ঘুরছিল, পুরাপুরিভাবে ঘুরছিল, তখন সম্পূর্ণ 60 কিন্তু ব্যবহার হয়েছে বস্তুর কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কাজে। কিন্তু যখন আমাদের এত বেশি কেন্দ্রমুখী বল লাগবে না, তখন এমজি যতটুকু দরকার ততটুকু সাপ্লাই দিবে, ঠিক আছে, কিন্তু বাকি যে এমজির অংশটুকু, এই অংশটুকু দেখা যাবে বস্তুকে নিচে পড়তে সাহায্য করবে। সো তখন দেখা যাবে যে বস্তু উপরের দিকে যখন যাবে, একটা অংশ যদি নিচে পড়তে সাহায্য করে, তখন ওইটা দেখা যাবে ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম যে দড়িতে একটা ঢিল পড়ে যাবে, দড়িটা একটু সংকুচিত হয়ে যাবে, দড়িটা টান টান থাকতে পারবে না, এইটাকে বলা হয় দড়ি ঢিল পড়ে যাওয়া। সো তাহলে দেখো আমাদের যখন 60 কেন্দ্রমুখী বল দরকার ছিল, তখন সম্পূর্ণ এমজিটা দিয়েই কিন্তু আমরা সাপোর্ট দিছি, এবং এখনও দড়িতে কিন্তু ঢিল পড়ে নাই। মানে ঢিল পড়া বলতে বুঝছো, ঢিল পড়া বলতে বোঝাচ্ছে যে দড়িটা ভাঁজ হয়ে যায় নাই, দড়িটা একটু লুজ হয়ে যায় নাই, ঢিলা হয়ে যায় নাই, দড়িটা এখনও টান টান আছে। সো ঢিলা হয়ে যাবে কখন, যখন আমি এর থেকে আরেকটু কম স্পিড দিব, তখনই দেখা যাবে যে ওই এমজি এর প্রভাবে কিন্তু বস্তুটা একটু নিচের দিকে পড়তে থাকবে, কারণ ওর তো কেন্দ্রমুখী বল দরকার 50 কিন্তু এমজি আছে 60। সো এমজি কি করবে, 50 পরিমাণ সে দিয়ে দিবে হচ্ছে ঘোরার কাজে, আর বাকি 10 সে ব্যবহার করবে নিচে পড়ার কাজে। সো এটাকে এভাবে করে বলা হয় যে যখন কোনো বস্তু ঘুরবে তখন সেই বস্তু পড়বে না, কিন্তু যখন সেই বস্তু পড়বে তখন সেই বস্তু আর পুরাপুরিভাবে ঘুরবে না। সো পড়লে ঘুরবে না, ঘুরলে পড়বে না, বুঝছো? তাহলে এখানে যখন এটা ঘুরছিল তখন এটা পড়ছিল না, কিন্তু যখনই এটা পড়া শুরু করছে কিছু, তখন কিন্তু এটার পুরাপুরি বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। দেখা যাবে এখান থেকে আসার পরে সেটা এইরকম একটা পথে তখন চলে গেছে, পুরাপুরি সেটা ঘুরতে পারে নাই, বা এই পর্যন্ত হয়তো উঠতেই পারে নাই, ঠিক আছে? সো তাহলে আমরা এই জিনিসটা বুঝছি কিনা, চলো এবার আবার ওই সিমুলেশনটা একটু দেখে আসি। যে যখন আমরা এটাকে স্টার্ট দিলাম, ধরো স্লোটো না, আমরা স্টার্ট দেই, রিসেট দেই আগে। প্রথমে মনে করো আচ্ছা এরকম একটা বেগ থাকুক, এখান থেকে স্টার্ট দিলাম, দেখো পুরাপুরি বৃত্তাকার পথে কিন্তু সে ঘুরে আসতে পারছে না, পুরাপুরি বৃত্তাকার পথে ঘুরে আসতে পারছে না, ঠিক আছে? আবার দেখো, আবার দেখো স্লো মোশনে দেখো, এই যে এখান থেকে গেল 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 গেল, একটু পজ করা যায় কোথায়, একদম সর্বোচ্চ বিন্দুতে আমি পজ করে ফেলো, এই পড়ে যাচ্ছে। তো দেখো এই পয়েন্টটাতে যখনই সে গেছিল, দেখছো যখনই সে এই পয়েন্টটাতে গেছিল, ওই সময় কিন্তু দেখো কেন্দ্রমুখী বল ধরো লাগবে 50 আর এর মান 60, তখন 50টা দিয়ে সে ঘোরার কথা, কিন্তু বাকি যে 10 সেটার কারণে তো সে নিচে আকর্ষিত হচ্ছে, যার কারণে পড়ে যাবে তখন, বুঝতে পারছো? সো এখন আমরা একদম এখানে জিরো করে দেখাইতে চাই, হ্যাঁ, সেটার জন্য আসলে কত বেগ প্রয়োজন এটা আগে আমরা একটু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে তারপর এখানে আমরা বসাবো না, ঠিক আছে? দেখবো যে আসলেই কি এটা পুরোপুরিভাবে ঘুরছে কিনা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো দেখো আমরা তাহলে দেখি, সো এইখান থেকে দেখো যেটা হয়, যদি দড়িতে ঢিল না পড়ার শর্ত, দড়িতে বা সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে দড়িতে দড়িতে ঢিল না পড়ার শর্ত, যখন বেগ সর্বোচ্চ। দেখো
আচ্ছা এটা পরে রাখতেছি, আপাতত আগে এটা দেখো। সর্বোচ্চ বিন্দুতে দড়িতে ঢিল না পড়ার শর্ত। সো আমাদের ঢিল তখন পড়বে না যখন আমাদের এই টান বলটা কত হচ্ছে, টান বল টি এ যেটা, এই টি এর মান যখন 0 হচ্ছে তখন কিন্তু এইটা একটা লিমিটিং কেস যখন দড়িতে কোনো ঢিল পড়ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এম ভিএ স্কোয়ার বাই আর এটা সমান সমান হবে এমজি, এম ভিএ স্কোয়ার ডিভাইডেড বাই আর এইটা সমান সমান হবে এমজি, এম এম কাটাকাটি হয়ে গেলে ভিএ সমান সমান হয়ে যাবে রুট ওভার আর জি, রুট ওভার আর জি। ঠিক আছে, অর্থাৎ রুট ওভার আর জি যদি বেগ উপরে মিনিমাম থাকে, মিনিমাম যদি রুট ওভার আর জি বেগটা থাকে, হ্যাঁ মিনিমাম যদি রুট ওভার আর জি বেগটা থাকে, তাহলে দেখা যাবে যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে আসতে পারবে। রুট ওভার আর জি যদি দেওয়া হয় এই সর্বোচ্চ পয়েন্টে, তাহলে কিন্তু সেটা বৃত্তাকার পথে ঘুরে আসতে পারবে। এবং তখনও পর্যন্ত টান বল যেটা সেইটা হবে, তখন টান বলতে হবে 0 এবং দড়িতে কোনো ঢিল পড়বে না, দড়িতে কোনো ঢিল পড়বে না। তাহলে এইটা বলো তো, এইটা বলো তো আসলে কেমন বেগ? এটা কি একটা, যখন দড়িতে ঢিল পড়ছে না, এটা কি একটা সর্বোচ্চ বেগ নাকি সর্বনিম্ন বেগ? এটা একটু চিন্তা করে বলো তো, যে সর্বোচ্চ বিন্দুতে যদি বেগ অনেক বেশি থাকতো তাহলে তো ভাইয়া ঢিল এমনিও পড়তো না। যদি বেগ অনেক বেশি থাকতো তাহলে তো ঢিল কখনোই পড়তো না, সুতা টান টান হয়ে থাকতো। কিন্তু যখন আমি বেগ কমাচ্ছি 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 কমাচ্ছি, একটা মিনিমাম পয়েন্টে এসে দেখা যাবে যে বেগটা সর্বনিম্ন হলেও দড়িতে ঢিল পড়ছে না। তাহলে এইটা কিন্তু আমাদের মিনিমাম একটা বেগ, এটা কিন্তু সর্বনিম্ন যে বেগের জন্য, আমি একটু এটাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে লিখি দাঁড়াও, যে সর্বনিম্ন যেই বেগের জন্য, সর্বনিম্ন যে বেগে, সর্বনিম্ন যে বেগে চললে সর্বোচ্চ বিন্দুতে দড়িতে ঢিল পড়বে না, দড়িতে ঢিল পড়বে না, দড়িতে ঢিল পড়বে না, সেটা আমরা বের করলাম যে এটা হলো সর্বনিম্ন একটা বেগ, যেই বেগে চললে দড়িতে কোনো ঢিল পড়বে না। কিন্তু এর থেকে যদি বেগটা কম হয় তাহলে কিন্তু দড়িটা লুজ হয়ে যাবে, দড়িতে ঢিল পড়ে যাবে। বুঝতে পেরেছো? বলো, যে আমরা যখন দেখলাম বেগ অনেক বেশি তখন তো ঢিল পড়ছেই না, কারণ সুতা টান টান, বেগ ঢিল পড়ছেই না পড়ছেই না পড়ছেই না পড়ছেই না। যখনই এইটার থেকেও বেগটা কেন্দ্রমুখী বলের প্রয়োজনটা কমে যাবে, অর্থাৎ বেগটাকে আরও যখন কমাই দিব তখনই কিন্তু ঢিল পড়া শুরু করবে। তাহলে এই জায়গা পর্যন্ত কিন্তু কোনো ঢিল পড়ে নাই। তাহলে এখানে যেই বেগটা, এটা কিন্তু সর্বনিম্ন বেগ, বুঝছো? এইখানে কিন্তু কোনো ঢিল পড়ে নাই, লাস্ট ঢিল পড়ে নাই এইখানে, এখানেও ঢিল পড়ে না, এখানে ঢিল পড়ে না, এখানে ঢিল পড়ে না, এখানে ঢিল পড়ে না, এই জায়গাতেও ঢিল পড়ে না। পরের গুলা থেকে কিন্তু ঢিল পড়বে, কারণ এখানে এমজির একটা উপাংশ চলে আসছে। ক্লিয়ার? তাহলে থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। সো তাইলে ভাইয়া আমরা এখান থেকে ভি এ সমান সমান রুট ওভার আর জি বের করলাম। এইবার তাহলে চলো তো আমরা এখানে ম্যাথ করি একটা। দেখো আমাদের রেডিয়াস দিয়ে দিচ্ছে 0.70। একটা কাজ করি, এটাকে আমরা একটু 1 বানাইতে পারি নাকি দেখি। এটা কি এই মাথায় গেলে 1? আহা না, 0.95 পর্যন্ত সর্বোচ্চ। যাই হোক, আমরা এখানে ধরো 0.7 ছিল, ঠিক আছে একটা দেই। কত দিব হ্যাঁ একটা, এই 0.5 হইলো ধরো, হ্যাঁ। ভর হচ্ছে 3 কেজি, জি হচ্ছে 10। তাইলে এখানে আমাকে বের করতে হবে, আচ্ছা এখানে স্পিড অ্যাট বটম অফ সার্কেল, স্পিড অ্যাট বটম অফ সার্কেল, আমরা এইখানের সার্কেলের বেগটা কত সেইটা তো বের করি না, আমরা বের করছি কোনটাই, উপরের বেগটা কত সেটা বের করছি, তাই না? আমরা কিন্তু উপরের বেগটা বের করছি। বলতো সর্বনিম্ন যে বেগে চললে সর্বোচ্চ বিন্দুতে দড়িতে টান পড়বে না, সেটা হচ্ছে ভিএ। ভিএ আমরা বের করছি। বলতো ভি এর মান যদি এত হয় তাহলে ভিসি এর মান তখন কত? বটমে আমাদের বেগটা কত? আমরা দেখছিলাম একটা জিনিস, ভিসি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার সমান সমান ছিল 4rg। মনে আছে এটা? দেখো তো, এই যে ভিসি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার সমান পড়ছিলাম 4gr। কি করতেছেন ভাইয়া, কি করতেছেন? আমরা এখানে যেটা করছি, এই যে রুট সমান সমান 4gr, আমরা এখানে যেটা করছি দেখো, ভি এর মান আমরা বের করছি, উপরের পয়েন্টে বেগটা কত সেইটা আমরা জানছি, যে উপরের পয়েন্টে বেগটা যদি এত হয় তাহলে এটা সুন্দর মতন ঘুরে আসতে পারবে। মিনিমাম যদি উপরের বেগটা এত হয়
উপরের বেগটা যদি মিনিমাম এত হয় তাহলে এটা ঘুরে আসতে পারবে। তখন নিচের বেগটা কত এইটা আমরা বের করতে চাই। তখন নিচের বেগটা কত এটা আমরা বের করতে চাই। তাহলে দেখো তো কি হবে। সো আমাদের ভিসি স্কোয়ার এইটা সমান সমান হবে 4GR প্লাস VA স্কোয়ার মানে কত বলো তো? GR শুধু, GR সমান সমান 5GR, অর্থাৎ ভিসি সমান সমান হচ্ছে √5GR। অর্থাৎ নিচে যদি মিনিমাম এতটুকু বেগ থাকে তখন কিন্তু সেটা সুন্দর মতো বৃত্তাকার পথে ঘুরে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আসো তো দেখি আমরা এবার এইখানে তাহলে বেগটা কত দেবো একটু ক্যালকুলেটর হিসাব করো তো। √5GR দেওয়ার কথা, √5GR দেওয়ার কথা, যে এই পয়েন্টে যখন থাকবে তখনকার বেগ ভিসি সমান সমান হওয়ার কথা √5GR। তাহলে দেখো √5 × 10 × 0.5, একটু হিসাব করে দেখো তো কত হয়। 5 5 25, 5 হচ্ছে, তাই না? 5 হচ্ছে, 5 না 5। তাহলে যদি আমরা এই পয়েন্টে বেগটা যদি 5 বানাই, দেখি এটা পুরাটা ঘুরে কিনা। আমি রিসেট দিয়ে রাখি। আহা, রিসেট দিলে আবার পুরাটা চেঞ্জ হয়ে গেল। আরে এত কষ্ট করে হিসাব করলাম, সুন্দর সুন্দর একটা ভ্যালু নিলাম, আর এটা নাকি চেঞ্জ হয়ে গেল। জি এর মান 10 আছে, ঠিক আছে, আর এটার মান হতে হবে 5। এই 5 মনে হয় বানাতে পারবো না, কারণ এটা একেবারে এই যে 5.084 হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা এটা ইনিশিয়াল অবস্থায় তো বেগটা না বাবা, আমরা তো এখানে বেগটা চাই নাই, আমরা তো এই জায়গার বেগটা বসাইতে চাইছিলাম, আমরা তো বটমের বেগটা বসাতে চেয়েছিলাম। আচ্ছা ইনিশিয়াল বল হাইটটা 0 করে দিই, ইনিশিয়াল বল হাইট 0 করে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি ইনিশিয়াল স্পিডটা 5 দেওয়া হয় তাহলে এটা ঘোরার কথা, সব কিছু ঠিকঠাক থাকলে ঘোরার কথা। দেখি ঘুরে কিনা, স্টার্ট দেই, স্লো মোশনে যাচ্ছে 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 যাচ্ছে, ঘুরে আসলো। ঠিক আছে, তাইলে এটা দেখো যে 5 যদি দেওয়া হয় এবং এটা যদি 0.5 হয় তাহলে √5GR হলে এটা সুন্দর মতন ঘুরে আসতে পারবে। চলো একটু স্লো না দেই আর, এই যে এটা ঘুরে আসতে পারবে, বুঝতে পারছো? ঘুরে আসতে পারবে এবং একদম এই পয়েন্টে, আরে এই পয়েন্টে টান বলটা কিন্তু একদম শূন্য, অর্থাৎ পুরোপুরি এমজির প্রভাবে কিন্তু এটা ঘুরে আসতেছে, সম্পূর্ণভাবে এমজির প্রভাবে কিন্তু এটা পুরাটা ঘুরে আসছে, ওই জায়গাতে কিন্তু টান শূন্য। এখন বলো তো বেগ যদি একটু কমাই দেই, 5 থেকে যদি অল্প একটু কমাই দিই তাহলে কি হবে? 5 থেকে যদি অল্প একটু কমাই দিই তাহলে কি হবে? 5 থেকে যদি অল্প একটু কমাই দেই তাহলে কি হবে? আরে হ্যাঁ, 5 থেকে যদি অল্প একটু কমাই দিই তাহলে কি হবে? তাইলে কিন্তু পড়ে যাবে, তাই না? তাইলে দেখো আমরা যদি এই তোমার বেগটাকে অল্প একটু কমাই দেই, দেখি হালকা একটু কমাই দিই, হালকা একটু কমাই, হালকা এই যে 4.970 অল্প একটু কমাই দিছি। হ্যাঁ দেখি কি হয়, অল্প একটু কমাই দিছি, স্লোতে চলুক, দেখি পুরাটা বৃত্ত ঘুরতে পারে কিনা আমরা দেখব। এখানে একটু চিটিং করছে, এই যে এটাকে 4.9টাকে 5 ধরে নিছে, দাঁড়াও আর একটু কমাই দিতে হবে, নাইলে এটা সিমুলেশন এত পারফেক্টলি হয় নাই এখানে। দাঁড়াও দেখি, এখানে আর একটু কমাই দিই, ধরো 4.7 দিয়ে দেখি, স্পিড অ্যাট দ্য বটম অফ দ্য সার্কেল। হ্যাঁ ঠিক আছে, এই দেখো এবার কিন্তু আর এটা পারতেছে না। ঠিক আছে, আরে রিসেট দিলে তো আবার আগের জায়গায় চলে যাবে। আমরা একটা কাজ করতে পারি, পজ দেই, স্টার্ট দিলে, আচ্ছা না দাঁড়াও, এখানে আবার রিসেট দিলে সব ওরা ঠিক আছে, ঠিক আছে সুন্দর। দেখো 4.707 যদি বেগটা এরকম দেই, দেখো কি হচ্ছে, 5-এর থেকে যদি একটু কম দেই তাহলে এই পুরাটা ঘুরে আসতে 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 এই দেখো পুরাটা সার্কেল কিন্তু এই যে দেখছো এখানে কিন্তু ভেঙে গেছে, শুধু একটা ঢিল পড়ে গেছে, কিন্তু ঢিলটা পড়ে গেছে, বুঝতে পারছো? ঢিলটা যে পড়ছে বুঝতে পারছো, যে এখন সেকেন্ড বার আরো ক্লিয়ারলি দেখা গেল। আবার দেখো ঢিলটা যে পড়ছে, বুঝছো কিনা, এই যে ঘুরে আসছে, এই এই যে দেখো 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 এইখানে দেখছো একটা ঢিল পড়ে গেছে, সুতায় একটা ঢিল পড়ে গেছে, বুঝতে পারছো? বলো ঠিক আছে, তাইলে আমরা এটা বুঝলাম যে ভাইয়া সুতায় ঢিল কিভাবে পড়বে না পড়বে, ক্লিয়ার? তাইলে যে আমরা VA সমান সমান হচ্ছে √RG, VC সমান সমান √5GR, একদম √5GR দিলেই কিন্তু দেখছি কোনো রকম এটা ঘুরতে পারে, তাই কম হইলে কিন্তু আর ঘুরতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার, ওকে গুড।
তাহলে সর্বনিম্ন যে বেগে চলে সর্বোচ্চ বেগে ঢিল পড়বে না, ঠিক আছে। এইবার আসো আমরা উলম্ব তলে পানি ভর্তি বালতি ঘুরানো এই টপিকটা এখন দেখি। একদম সিমিলার কনসেপ্ট, কোনো মানে যা পড়ছো নতুন কোনো কনসেপ্ট না, যা পড়ছো এইগুলাই আর একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। বলো তো তোমরা কি যে এই সুইং রাইডে চড়ছো কখনো? এটারে কি বলে, নাগরদোলা কি এগুলাকে বলে না কি বলে এগুলাকে? যে তোমার শিশু মেলায় আমরা ছোটবেলায় ঘুরতাম না, সুইং চেয়ার বলে। আচ্ছা ঠিক আছে, যে এরকম এভাবে করে ঘুরতে থাকে, সুইং রাইড বা সুইং চেয়ার যেটাই হোক, তো এরকম করে ঘুরতে থাকে। বলো তো এরকম করে যখন তুমি ঘুরো তখন বলো তো তুমি কি সিটের উপরে একটা এক্সট্রা চাপ দাও না? বা যখন ঘুরতে থাকে, যখন এটা ঘুরতে থাকে তখন তোমার মনে হয় না যে তুমি চেয়ারকে একটা পুশ করতেছো? তুমি চেয়ারকে একটা পুশ করতেছো এরকম মনে হয় না? যখন ঘুরতে থাকে তখন তুমি চেয়ারকে একটা পুশ করছো এরকম মনে হয় না? এই জিনিসটা অনেকটা কেমন? এই জিনিসটা হচ্ছে অনেকটা যেমন তুমি যখন বাসে বসে আসো, সেই সময় ধরো বাস স্থির আছে, হঠাৎ করে যখন বাসটা সামনের দিকে ব্রু বেগে চলতে শুরু করে, হঠাৎ করে বাসের যখন একটা অ্যাক্সেলারেশন হয়, তখন কি আমরা পিছনের দিকে একটা ধাক্কা খাই না? পিছনের দিকে একটু সিটের উপর একটা চাপ দেই না পিঠ দিয়ে? তো এখানেও ঠিক একইভাবে, অর্থাৎ ত্বরণ যেদিকে হচ্ছে আমরা কিন্তু তার উল্টা দিকে একটা ধাক্কা খাচ্ছি। এটা কেন হয় বলো তো? এটা কিসের কারণে হয়? যখন সামনের দিকে বাস স্থির অবস্থা থেকে যখন বাস হঠাৎ করে চলতে শুরু করলো, আমরা পিছনের দিকে ধাক্কা খাচ্ছি। এটা কেন খাচ্ছি? জড়তা, সিম্পল, এটা একটা জড়তা। এবং এটা হলো এখানে স্থিতি জড়তা, তাই না? নাকি গতি জড়তা? যখন স্থির অবস্থা থেকে বাস হঠাৎ করে চলতে শুরু করলো তখন এটা কি গতি জড়তা না স্থিতি জড়তা? স্থিতি জড়তা, তাই না? তাইলে যেদিকে বস্তু ত্বরণ হচ্ছে, গাড়ির যেদিকে ত্বরণ হচ্ছে, আমরা তার উল্টা দিকে কিন্তু একটা ধাক্কা অনুভব করি, বা উল্টা দিকে আমরা ছিটকে যেতে চাই, উল্টা দিকে আমরা চলে যেতে চাই। তাহলে এখানেও বলো তো তুমি যখন এই সুইং চেয়ারে করে ঘুরছো তখন তোমার উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করছে না? কেউ না কেউ তো দিচ্ছে, কেন্দ্রমুখী বল কাজ করছে না? কেন্দ্রমুখী বল কি কেন্দ্রমুখী ত্বরণ দিচ্ছে না? তাহলে তুমিও কি করবা? কেন্দ্রমুখী ত্বরণ যেদিকে, তুমি তার উল্টা দিকে একটা ধাক্কা অনুভব করবা, তাই না? উল্টা দিকে একটা চাপ অনুভব করবা। কারণ এটা কি কারণ? জড়তা, সিম্পলি জড়তা, আর কিচ্ছু না। তাহলে এইখানে যখন তুমি একটা বৃত্তাকার পথে ঘুরছো, যখন একটা বৃত্তাকার পথে ঘুরছো তখন কিন্তু তোমার কাছে মনে হবে যেহেতু ত্বরণ তোমার উপরে এই দিকে কাজ করছে, তাহলে তুমি কিন্তু ত্বরণের উল্টা দিকে একটা একটা প্রেস অনুভব করবা, একটা চাপ অনুভব করবা, যেই চাপটা তুমি হয়তো এই সিটের দেওয়ালে দিবা, তাই না? সো তাহলে দেখো, যদি এইটাই হয় তাহলে বলো তো একটা পানি ভর্তি বালতি, এই পানি ভর্তি বালতিকে যখন আমরা ঘুরাই, পানি ভর্তি, সেই মাহেন্দ্রক্ষণ আস্তে আস্তে চলে আসছে। সো যখন আমরা পানিকে যখন আমরা ঘুরাই তখন পানিটার উপরেও যে কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করছে, তাহলে তার বিপরীত দিকেও কি দেওয়ালের উপর একটা চাপ দিবে না? ধরো এখানে একটা বালতি, বালতির ভিতরে পানি আছে, এই বালতি ভর্তি পানিটাকে আমরা এরকম করে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তাহলে যখন এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তখন আমাদের এই পানির উপরে তো কেন্দ্রমুখী বল কাজ করছে। তাহলে পানিটা কি করবে? পানিটা কি যেদিকে ত্বরণ হচ্ছে তার উল্টা দিকে সে একটা ইনার্শিয়া অনুভব করবে, একটা জড়তা অনুভব করবে। পানি চাপটা বলো তো কাকে দিবে? এই পাত্রের যে তলা আছে সেই তলাকে এদিক বরাবর দিবে না? তাহলে তলাটা প্রতিক্রিয়া হিসেবে পানিকে কোন দিকে বল দিবে? এই দিক বরাবর বল দিবে, নিচের দিকে বল দিবে। তাহলে এটাই আলটিমেটলি ওই পানির উপরে কেন্দ্রমুখী বলের কাজ করবে না? এটাই আলটিমেটলি ওই পানিটার উপরে কেন্দ্রমুখী বলের কাজ করবে না? বলো তো, ঠিক আছে? তোমরা যেমনি বদবা দিতেছো পানি পড়ে যাবে, আমি শিওর ঘুরাইতে পারবো না আজকে, ঠিক আছে? আমি এই জন্য আগে ভাগে রেকর্ড শেষ করে রাখছি, যে ওই যে মোবাইল দিয়ে, যে না অন্তত আমার এখানে এক্সপেরিমেন্টাল কোনো ত্রুটি যদি না হয় তাহলে ঠিক আছে, তো ঘুরাবো, অসুবিধা নেই, ঘুরাবো। তো আগে বলো এইটা বুঝছো কিনা, যে যখন আমরা বৃত্তাকার পথেটাকে ঘুরাচ্ছি, যখন এটাকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, সেই সময় বালতির যে তলা, সেই তলাটা কিন্তু যেহেতু পানিটা উপর মানে বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে তার জড়তার কারণে, তাহলে সে তলাকে একটা চাপ দিচ্ছে। তাহলে তলাটা কি করবে? তলাটা পানিটিকে একটা চাপ দিবে, সেই চাপটাই কিন্তু বা সেই বলটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, গুড। তো তাইলে আমরা চলো আগে থিওরি শেষ করি, তারপরে এক্সপেরিমেন্টে যাব। একদম সর্বোচ্চ বিন্দুতে যেটা হবে,
এটা অ্যানালাইসিস করলেই তো হলো। বলো তো ভাই, সর্বোচ্চ বিন্দুতে আমাদের বালতির পানির উপরে এমজি বল কাজ করছে এবং এই যে তলাটা, সেই তলাটা কিন্তু পানির উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। কথা ঠিক আছে কিনা দেখো। এই যে পানিটা, সেই পানিটা আমরা বলছি যে উপর দিকে যখন ঘুরবে, যখন এটাকে আমরা বৃত্তাকার পথে ঘুরাবো, তখন এরকম একটা মিনিমাম বেগ বের করো যাতে করে কোনো পানি না পড়ে। এমন একটা মিনিমাম বেগ বের করো যাতে করে পানি না পড়ে, ঠিক আছে, যাতে করে পানি না পড়ে। সো এখানে আচ্ছা, আমি যে নাজমুস সাদাত নিভ, আমি হচ্ছে তোমাকে একটু ব্যান করে দিলাম, ঠিক আছে, তুমি আপাতত ব্যান হয়ে থাকো, 2 সপ্তাহের ব্যান, আল্লাহ হাফেজ, ঠিক আছে। 28 জানুয়ারি তোমার সাথে আবার দেখা হবে নিভ। ওকে, সো দেখো, ও হচ্ছে প্রোফাইল পিকচার বারবার চেঞ্জ করে করে কি করতেছে। ঠিক আছে, ঠিক আছে, এরা মানুষ হবে কবে বলো তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। সো এখানে দেখো, একদম সর্বোচ্চ বিন্দুতে যে মিনিমাম বেগটা, সেই মিনিমাম বেগটা আমরা বের করতে চাই যাতে করে কোনো পানি না পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিন্দুতে যে সমীকরণগুলো আছে এগুলো আগে একটু দেখে নেই, এক্সপেরিমেন্টে যাবো, চিন্তা করো না। যেমনি বদলা দিতেছো পানি পড়ে যাবে আমি শিওর। যাই হোক, দেখো এমজি প্লাস আর এইটা সমান সমান কি হবে? এইটা সমান সমান হচ্ছে আমরা এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, সরি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর। ধরো আমাদের এই ব্যাসার্ধটা হচ্ছে কত? স্মল আর। তাহলে এখন দেখো, যদি আমরা এখানে অনেক স্পিডে ঘুরাই, ধরো এখানে আমাদের কেন্দ্রমুখী বলের দরকার হলো 100, এমজির মান মনে করো 60, তখন বাকি যে কেন্দ্রমুখী বলটা সেটা কে সাপ্লাই দিবে? এই আর সাপ্লাই দিবে, এই প্রতিক্রিয়া বলটা তখন সাপ্লাই দিবে, তাই না? যদি দেখা যায় আমরা আরেকটু কম বেগ দেই, তখন আমাদের প্রয়োজন হবে কম, 90 দিলাম, তখন এমজি 60 দিবে, বাকি 30 হচ্ছে এই তলের প্রতিক্রিয়া বলটা দিয়ে বাকি 30 সাপ্লাই হবে। এইভাবে করতে করতে ধরো আমরা যখন 70, এমন একটা বেগ কমাই দিলাম যে কেন্দ্রমুখী বল দরকার 70, তখন 60 দিবে আমাদের এমজি, বাকি 10 কে দিবে? বাকি 10 দিবে আর। এভাবে করতে করতে যখন আমি এত কম স্পিড দিলাম যে কেন্দ্রমুখী বল লাগবে হলো 60, তখন 60 দিবে এমজি, আর প্রতিক্রিয়া কোনো বলই ওই পানির উপরে কাজ করবে না, পানিটা জাস্ট আলগাভাবে থাকবে, প্রতিক্রিয়া কোনো বল এখানে কাজ করবে না। যখনই আমি বেগটাকে একটু কমাই দিব, এর থেকে যখন আরেকটু কমাই দিব যে কেন্দ্রমুখী বল আরেকটু কম লাগবে, তখন কিন্তু দেখো এইখানে আমাদের তখন এমজির 50 যেটা আছে সেটা কেন্দ্রমুখী বলের যোগান দিবে, বাকি যে প্লাস 10, এই 10 কিন্তু কিছু পরিমাণ পানিকে নিচে ফেলে দিবে। সো যার ফলে দেখা যাবে যে এই পানিটা কিন্তু পুরাপুরিভাবে ঘুরে আসতে পারবে না। তাহলে পানিটা পুরাপুরিভাবে ঘুরে আসার জন্য শর্তটা কি? যে সর্বনিম্ন বেগ হচ্ছে এইটা, তাই না? এই সর্বনিম্ন বেগে থাকলে কিন্তু সম্পূর্ণ এমজিটা ইউজ হয়ে যায়। কিন্তু সম্পূর্ণ এমজি যদি আমি ইউজ না করি, তাহলে এমজি কিন্তু পাকনামে করে পড়ে যাবে, বুঝছো? পুরা যে এমজিটা, সেই পুরা এমজিটাকে আমি যদি ব্যবহার করে ফেলি, তাহলে এমজি আর পাকনামো করে পড়তে পারবে না। যেটা বলে যে বস্তু যদি ঘুরে, পুরাটা যদি ঘোরার কাজে ব্যবহার হয় তাহলে বস্তু পড়বে না, কিন্তু বস্তুর কিছু অংশ যদি পড়ে তাহলে কিন্তু বস্তু আর ঘোরানো যাবে না, তখন টান কাজ করবে না। সো তাহলে আমরা এখান থেকে দেখো এইটা কেন মিনিমাম বেগ? কারণ দেখো আমরা যত বেশি বেগ বাড়াবো তত তো আমাদের রিয়াকশন ফোর্স বেশি লাগবে, সো তখন পড়ার কোনো চান্সই নাই। কিন্তু যদি এই বেগ কমাতে থাকি, স্পিড যদি উপরের দিকে কমতে থাকে, তাহলে কেন্দ্রমুখী বল লাগবে কম। সো যদি কেন্দ্রমুখী বল কম লাগে, এইটাই কিন্তু সেই মিনিমাম একটা বেগ, যেই বেগে বস্তুকে ঘোরালে বস্তু রাউন্ডটা কমপ্লিট করবে। কিন্তু এর থেকে কম বেগ দিলে কিন্তু আর ঘোরানো যাবে না। তাহলে আমরা যেটা দেখলাম, সর্বনিম্ন বিন্দুতে ঘোরানোর জন্য যে শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আমাদের mg প্লাস আর এইটা সমান সমান হচ্ছে mv স্কোয়ার বাই আর। তো সো এইখান থেকে দেখো আমাদের আর এর মানটা কি হইতে হবে? 0 হইতে হবে যদি আমি এখানে ভি মিনিমাম বানাতে চাই। তাহলে এই mg এইটা সমান সমান, এই mg এইটা সমান সমান হচ্ছে mv মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই আর, এম কাটাকাটি করে ফেললে ভি মিনিমাম সমান সমান হচ্ছে √r g।
সো দেখো যে ঢিল না পড়ার যেই শর্ত ছিল, সর্বোচ্চ পয়েন্টে ঢিল না পড়ার যেরকম সমীকরণ ছিল একদম ওইরকম সমীকরণে কিন্তু আসলো। তাহলে বলতো নিচে আমাদের বেগটা কত হতে হবে? নিচে বেগটা কত হতে হবে? এই আরটা কি? এই আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল, বালতির প্রতিক্রিয়া বল, বালতির প্রতিক্রিয়া বল যা পানির উপর কাজ করছে। ঠিক আছে, পানির উপর বালতির প্রতিক্রিয়া। এই যে আর বলটা, এই দেখো তলটা কি করে, এই তলটা কিন্তু পানির উপর একটা প্রতিক্রিয়া বল দেয়। যখন খুব স্পিডে ঘুরাও, কি বলছিলাম, খুব স্পিডে ঘুরালে এই পানিটা কি বাইরের দিকে ছিটকে যেতে চাইবে জড়তার কারণে। তাহলে এই যে তলটা আছে সেই তলটাই কিন্তু এটাকে ধাক্কা দিবে, প্রতিক্রিয়া একটা বল দিবে। সো তাহলে আমরা আর যেটা, সেটা হচ্ছে বালতির পানির প্রতিক্রিয়া, আর এই স্মল আর কোনটা, এটা হচ্ছে যে বৃত্তাকার পথে এটা ঘুরছে, যে ব্যাসার্ধ নিয়ে এটা ঘুরছে সেটার মান। বুঝছো? ঠিক আছে, ওকে। সো তাহলে ভি মিনিমাম এটা সমান সমান হচ্ছে রুট ওভার আর জি, রুট ওভার আর জি। তাহলে নিচে বেগটা কত হতে হবে? সেই রুট ওভার 5 আর জির সমান হতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমি সেট আপ রেডি করি ভাইয়া, আমি সেট আপ রেডি করি। যেমনি বদলা দিছো, পানি আর থাকবে না, থাকবে না, থাকবে না, পানি থাকবে না। ঠিক আছে, কই যন্ত্র, কই আমার? তো চলো দেখি পানি থাকে নাকি পড়ে যায়। একটু জুম আউট করতেছি। হা 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 হা, দাঁড়াও দেখি এখানে এয়ার স্পেস পাচ্ছে কিনা। হ্যাঁ, এয়ার স্পেস পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো আমরা দেখি কি আছে আর কপালে, বলো। আল্লাহ, এই যে দেখো পানি, এর মধ্যে পানি আছে, বিশ্বাস করতেছে তো? এই যে দেখো পানি কিন্তু টকবক করে পড়তেছে। পানি কি ফেলে দেখাবো? ফেলে দেখানোর দরকার নেই, পানি এখানে রাখছি। আর এই যে বস্তু, এর পিছনে কিন্তু কোনো ম্যাগনেট ট্যাগনেট কিচ্ছু নেই। এই দেখো একদম ক্লিন, ঠিক আছে, একদম পরিষ্কার। ঠিক আছে, উপরে ঢাকনা নাই, উপরে কোনো ঢাকনা নাই। এই দেখো, এই দেখো, এই দেখো, এই ঢাকনা নাই, এই যে পানি, এই যে পানির ভিতরে হাত ঢুকাই দিলাম, কোনো ঢাকনা নাই বাবা। ঠিক আছে, এই দেখো। বলো আর কোনো কনফিউশন আছে? বলো, আর কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন নাই। সো দেখি কি হয়। ঠিক আছে, রাখলাম এর মধ্যে। ঠিক আছে, বিসমিল্লাহ। দিলাম, এই দেখো, দেখছো? বলো হয়েছে? এই আটা আছে বলতেছে আবার। আচ্ছা, আটা যদি থাকে, এই বেটা পানি কি আমি আইটে রাখবো? পানি কি গ্লাসের মধ্যে পানি আইটে থাকবে? আমারে বলো। আরেকবার দেখতে চাই, আবার দেখতে চাই। ঠিক আছে, আবার দেখাই, চলো আবার দেখাই। এই যে দেখো রাখছি, ঠিক আছে, সুন্দর পানি রাখছি। সো এখানে বিসমিল্লাহ, এই 1 2 3, এই দেখো, এই দেখো। সো এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। আমি চিন্তা করতেছি স্লিপ না করে যায় আবার। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। সো এখানে আমরা যদি মোবাইল রাখো, ল্যাপটপ রাখো, যদি এটার ভার বহন করতে পারে, মানে আমি ভয় পাচ্ছি ধরো জোরে বেশি যদি টান দেই, তাহলে কি হবে? দড়ির টান অনেক বেশি পড়বে না? এই দড়ির টান যদি বেশি পড়ে, তাহলে টান বেশি পড়লে যদি এখান থেকে ছিঁড়ে যায়, তাহলে ধরো সব ভাইসে গেল। বুঝতে পারছো? ওকে, একটু আস্তে ঘুরান। আরে কি শখ, একটু আস্তে ঘুরান। ভি মিনিমামে ঘুরাইতে হবে, তাই না? না পড়া পর্যন্ত দেখতে চাই না, না আর দেখানো যাবে না। এখন আর কি নিয়ে ঘুরাবো বলো? আর আসলে সেরকম মানে লোমহর্ষক কোনো কিছু নাই যেটা নিয়ে আসলে ঘুরানো যায়। যাই হোক, আরেকবার লাস্ট ফাইনাল, বিসমিল্লাহ। 1 2 3, ইয়া, এই যে দেখো ঘুরছে, পানি ঘুরছে। আর না, ডান। তাইলে বুঝছি, এই দেখো পানি, এই যে এই যে এই যে এই যে পানি, এই যে পানি দেখো অক্ষত আছে, কোনো পানি পড়ে নাই। আবার বলে মোবাইল দিয়ে দেখান। মোবাইল দিয়ে তো দেখাইছি।
মোবাইল দিয়ে তো দেখাইছি, মোবাইল দিয়ে আর লাগবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না, আমি ভয়ে ভয়ে ঘুরে আইছি জাস্ট ওই কারণেই যে বেশি টান পড়ে গেলে আবার দড়ি ছিঁড়ে যাবে, ওইটার জন্য। তোমাদের অপূর্ব ভাইয়ের যেটা হয়েছিল যে বেশি জোরে ঘুরাই দিয়ে তখন টান নিতে পারে না এই দড়ি, এই আর কি। ঠিক আছে, সো তাইলে এবার এই অঙ্কটা করে ফেলো, এই অঙ্কটা করে ফেলো। একটা পানিপূর্ণ বালতি 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন কত দ্রুতিতে ঘোরালে উপর হওয়া সত্ত্বেও পানি পড়ে যাবে না? বলো। (14√2) ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা দেখো কি বলছে, একটা পানিপূর্ণ বালতি 40 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে হচ্ছে 40 সেন্টিমিটার, ব্যাসার্ধের বৃত্তপথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। তাহলে বুঝে গেছো কোন জিনিস অ্যাপ্লাই করতে হবে? সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন কত দ্রুতিতে ঘোরালে উপর হওয়া সত্ত্বেও পানি পড়বে না। সো এটা সরাসরি লিখে দিতে পারো, তবে বেস্ট হয় যে যদি সিকিউতে এটা আসে, অ্যাডমিশনে আসলে সরাসরি সূত্র লিখে দিতে পারবা, কিন্তু যদি সিকিউতে আসে তাহলে একটু ছবি এঁকে দেখায়ো, ছবি এঁকে দেখায়ো। কি ব্যাপার, আমি এভাবে ছবি আঁকলাম কেন? এ কি, ছি 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 ছি, এত সুন্দর ন্যাচারাল সিস্টেম থাকতে আমি কি কারণে হাত দিয়ে আঁকলাম? ওকে, সো এটা হচ্ছে আমাদের ধরো সেই বালতি, ঠিক আছে, এটা হচ্ছে বালতি। সো এইখানে আমাদের কি হবে, নিচের দিকে কাজ করছে হলো mg এবং কাজ করছে হলো r। তাহলে এই mg এবং r এরা দুইটা মিলে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ডিভাইডেড বাই স্মল r। তাহলে যখন মিনিমাম তখন r এর মান 0। তাহলে এই সূত্রটা একটু লিখে দিও আর কি, মানে কিভাবে আসলো এটা একটু লিখে দিও। সো এখান থেকে mm কাটাকাটি করলে v মিনিমাম সমান সমান হচ্ছে √rg। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? এবার চলো আমরা যাই আমাদের ব্যাংকিং রিলেটেড টপিকের মধ্যে। খুবই ইন্টারেস্টিং টপিক ব্যাংকিং। হ্যাঁ, সো চলো ব্যাংকিং রিলেটেড জিনিসগুলো একটু দেখি। খেয়াল করো, খুবই সহজ। এখানেও আমাদের কেন্দ্রমুখী বলের অ্যাপ্লিকেশন সরাসরি আছে। যে যখন কোনো একটা গাড়ি ধরো ঘুরতে চায়, বা কোনো একটা সাইকেল যখন ঘুরতে চায়, ভাইয়া যে কোনো কিছু ঘোরার জন্য কি লাগে? যে কোনো কিছু ঘোরার জন্য কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে, কাউকে না কাউকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়। তাহলে এইখানে আমাদের যখন একটা সাইকেল সেটা বাঁক নেয়, সেই বাঁকটা নেওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে? সো এখান থেকে দেখো, আমরা সবাই দেখছি যখন একটা সাইকেল বাঁক নেয়, যখন একটা সাইকেল বাঁক নেয় তখন এরকম একটু বেঁকে যায় না? উলম্বের সাথে এটা একটু বেঁকে যায় না? খেয়াল করছো? এটা কিন্তু উলম্বের সাথে, এই যে এইটা যদি উলম্ব হয়, উলম্বের সাথে কিন্তু এটা একটা বাঁক নেয়, এই যে এরকম একটা বাঁক নেয়। মনে করলাম এটা থিটা, তো এটা কেন নেয় এরকম বাঁকটা? এটা আমরা নর্মালি কিন্তু দেখি, যখন সাইকেল আরোহী বাঁক নিতে চায় তখন সে উলম্বের সাথে নিজেকে একটু বাঁকায় নেয়, তখন সে উলম্বের সাথে নিজেকে একটু বাঁকায় নেয়। ওকে, সো আমাদের যখন আমরা এরকম বাঁক নেওয়ার ফলে কিন্তু কেন্দ্রমুখী বল, মানে মেইন আইডিয়া কি, যখনই একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চাইবে কাউকে না কাউকে সেই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, কাউকে না কাউকে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে হবে। তাহলে এই কেন্দ্রমুখী বলের যোগানটা দেওয়ার জন্য কি করে, যে সে আগে বাঁক নেয়, এরকম করে উলম্বের সাথে বেঁকে যায়। এটা করে লাভ কি হয় দেখো, এতে করে লাভ যেটা হয় যে তখন এই সাইকেল আরোহী কি করে, তলটাকে নিচের দিকে কোনাকুনি বরাবর একটা চাপ দেয়, তলটাকে এরকম কোনাকুনি বরাবর সে একটা চাপ দেয়, তলটাকে এরকম কোনাকুনি বরাবর সে একটা বল প্রয়োগ করে। তাহলে তলকে যখন তুমি কোনাকুনি বরাবর বল দিবা, তলও তোমাকে কোন দিক বরাবর বল দিবে? কোনাকুনি বরাবর বল দিবে, তাই না?
বুঝছো? হ্যাঁ তামিম ওইগুলোতে আসবো, ফ্রিকশন প্লাস ব্যাংকিং সবগুলোই আসবো, চিন্তা করবে। সো আমাদের যখন নিচের দিকে এরকম একটা কোনাকুনি বরাবর চাপ দেয় তখন কিন্তু রাস্তাটাও কি করে, রাস্তাটাও কিন্তু এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া বল দেয়, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত দিকে কাজ করবে। সো তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া যদি বিপরীত দিকে কাজ করে তাহলে দেখো এই দিক বরাবর কিন্তু প্রতিক্রিয়া বলটার তৈরি হলো। ভেরি গুড। এখন এই দিক বরাবর যে বলটা তৈরি হলো এটার কিন্তু দুইটা উপাংশ পাওয়া যায়, একটা হলো এই দিক বরাবর আর একটা হলো এই দিক বরাবর। সো মনে করো এইটা হচ্ছে গিয়ে কোনটা, এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের থিটা। তাহলে দেখো এটা যদি প্রতিক্রিয়া বল আর হয় তাহলে এদিক বরাবর উপাংশ কত, আর কস থিটা না? আর এই ডান দিক বরাবর উপাংশ কত বলো তো, আর সাইন থিটা না? খেয়াল করো এই আর কস থিটাটা কিন্তু এই এমজিটাকে ব্যালেন্স করে, এই এমজিটাকে ধরে রাখে। সো আমাদের আর কস থিটা যেটা, এইটা হচ্ছে মূলত এমজিটাকে ব্যালেন্স করছে, আর কস থিটাটা এমজিটাকে ব্যালেন্স করছে। এবং আর সাইন থিটা যেইটা, আর সাইন থিটা যেইটা, এইটা কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। কারণ দেখো সাইকেল আরোহী যখন বাঁক নিবে, বাঁকের রাস্তাটা যদি দেখাই, বাঁক নিচ্ছে কিন্তু ধরো সে এইরকম একটা রাস্তা বরাবর সে বাঁক নিচ্ছে, সাইকেল আরোহী এইভাবে করে বাঁক নিচ্ছে। তাহলে যখন এইভাবে করে বাঁক নিচ্ছে তখন কিন্তু এই বাঁকের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ বরাবর কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। বাঁকের ব্যাসার্ধ বরাবর কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। তাহলে এখান থেকে দেখো এই যে আর যে প্রতিক্রিয়া বলটা, কস থিটাটা এমজিটাকে ব্যালেন্স করছে, যার কারণে বস্তু উপরে উঠে যাচ্ছে না নিচেও নেমে যাচ্ছে না, আর কস থিটা সমান সমান এমজি। এবং আর সাইন থিটা যেটা, এইটা কিন্তু বস্তুকে প্রয়োজনীয় ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমরা আর সাইন থিটা সমান কি লিখতে পারি, এফসি, বা লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর। খেয়াল করো দুইটার মধ্যে পার্থক্য কি, এই একটা প্রতিক্রিয়া বল আর এই আরটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। তাহলে এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন, এইটা মনে করো 2 নাম্বার ইকুয়েশন। আমি যদি 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো, ট্যান থিটা এটা সমান সমান হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, তাই না? দেখো এম ভি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই এম জি, এম এম কাটাকাটি হয়ে গেলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখি যে আমাদের এই যে ভি এর মানটা সেটা কত, রুট ওভার আর জি ট্যান থিটা। একটা জিনিস খেয়াল করো যে তুমি যত বেশি বেগে ঘুরতে যাবা, যত বেশি বেগে ঘুরতে যাবা, একটা নির্দিষ্ট বাঁক তুমি যত বেশি বেগে ঘুরতে যাবা, দেখো বাঁক যেহেতু নির্দিষ্ট তার মানে আর ফিক্সড, একটা নির্দিষ্ট বাঁক অর্থাৎ আর ফিক্সড রেখে তুমি যত বেগে ঘুরতে চাও, বলো তো জিও তো ফিক্সড, তাহলে ভি যদি বেশি হইতে চাই তাহলে থিটার মান কি বেশি হতে হবে না? অর্থাৎ তুমি উলম্বের সাথে আগে যত কোণে ছিলা, যদি আরো স্পিডে ঘুরতে চাও তাহলে তোমাকে আরো বেশি কোণে কিন্তু বাঁকতে হবে। এই জন্য দেখবা ওই যে মোটো জিপিকে তোমরা দেখো, কখন দেখছো ওই যে অনেক স্পিডে বাইক রেসগুলো যে হয়, সেখানে যখন বাঁক নেয় তখন একদম মনে হয় যে রাস্তার সাথে ঘেঁষে ঘেঁষে তারপর চলে যায়। সো এটা কেন করে, কারণ সে তো অনেক বেশি স্পিডে বাঁক নিতে চায়। তাহলে বেশি স্পিডে যদি বাঁক নিতে চায় তাহলে তাকে থিটার মানটাও কি করতে হবে, অনেক বেশি করতে হবে। সো তারা চেষ্টা করে একদম হাঁটুটা দেখা যায় রাস্তার সাথে ঘষা খায়, এভাবে করে যায়। সো আমাদের এই থিটার মানটা তখন বেশি করতে হবে যদি আমি বেশি বেগে বাঁক নিতে চাই। যদি কম বেগ হয় তাহলে থিটার মান কম হলেই কিন্তু হবে। ঠিক আছে না? সো তাইলে আমরা এটা বুঝেছি। ডান ডান ডান, ওকে। সো এইবার আসো আমরা দেখি সাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাকতে হবে। তোমরা যে বলো ভাই থিওরি বুঝি, ম্যাথ করতে গেলে পারি না, এটা কেন বলো? প্রশ্ন আগে দেখার সাথে সাথে আগে বোঝার চেষ্টা করবা যে আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো আসলে কোন রাশি, এটা কি ভি দেওয়া, এটা কি আর দেওয়া, কোন রাশি। দেখো বাঁক যখনই বলছে তার মানে বুঝে গেছো না এখানে কেন্দ্রমুখী বলের কিছু একটা আছে। সো এখানে আবারও ক্লিয়ারলি বলছে সাইকেল আরোহী এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে থাকতে হবে। তাহলে এটা কি ট্যান থিটা সমান সমান ভি স্কয়ার বাই আর জি, তাই না? সরাসরি কিন্তু এটাই অ্যাপ্লাই করা যাবে। তাহলে দেখো ট্যান থিটা সমান সমান, আহা আমি একটা টপিক ভুল করে ছেড়ে আসছি, আচ্ছা যাচ্ছি এটাতে।
tan থিটা সমান সমান v স্কয়ার ডিভাইডেড বাই rg। ধরো এটার পরে দেখাবো এটা। tan থিটা সমান সমান v স্কয়ার বাই rg। তাহলে আমাদের দেখো বলছে যে উলম্ব তলের সাথে কত কোণ আনত থাকতে হবে। তাহলে এই থিটা তো উলম্ব তলের সাথেই ছিল, তাহলে v এর মান কত বলো তো? v এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আমাদের r এর মান হচ্ছে 100 ইন্টু g এর মান হচ্ছে 9.8। তাহলে এখান থেকে থিটার যে ভ্যালুটা, এই থিটার সমান সমান হবে tan ইনভার্স এত। এখান থেকে যেই মান হবে সেটাই হচ্ছে উলম্ব তলের সাথে কোণ। এই সূত্রটা মুখস্থ করা লাগবে, প্রমাণ আমাদের লাগবে না পরীক্ষায়, কিন্তু সূত্রটা মুখস্থ করা লাগবে। প্রমাণ কিভাবে আসলো আগের পেজে দেখাইছি, এই যে। ঠিক আছে, 22.2 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এখন আমি আরেকটা যে জিনিসটা দেখাতে ভুলে গিয়েছি সেটা একটু মনে করছে, দাঁড়াও এটা আমি একটু দেখায় আসি, না হলে আর একটা থিম বাদ থেকে যাবে। সো আমরা এখানে তিনটা স্পেশাল পয়েন্টের জন্য কিন্তু দেখছিলাম, সরি দুইটা স্পেশাল পয়েন্টের জন্য দেখছিলাম। একটা হলো সর্বোচ্চ বিন্দু, একটা হলো সর্বনিম্ন বিন্দু। এখানে সিমুলেশন দিয়ে আরেকটা দারুণ জিনিস দেখানো যায়, একটু অপেক্ষা করো, দেখাই ওটা। যে আমরা যখন এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এরকম বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তখন বি পয়েন্টে জন্য সমীকরণ কেমন হবে বলো তো? বি বিন্দুতে সমীকরণ কেমন হবে একটু বলো তো? এই যে বি যেই বিন্দুটা আছে এইখানে আমাদের সমীকরণটা কেমন হবে খেয়াল করে দেখো। আমাদের টান বল কাজ করছে কেন্দ্র থেকে বাইরের দিকে, এটা হলো আমাদের টান বল টিবি। বলতো এমজি কাজ করছে কোন দিক বরাবর? সরাসরি নিচের দিকে। বলতো এই দুইটার এমজি বল যেটা আছে, এই এমজি বলটা কি কেন্দ্রের দিক বরাবর এর কোনো উপাংশ আছে? কেন্দ্রের দিক বরাবর কি এর কোনো উপাংশ আছে? এর কোনো উপাংশ নাই। তার মানে এই বি পয়েন্টে কিন্তু শুধুমাত্র আমাদের যে টান বল এটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এমজি এর কোনো অংশ কিন্তু এখানে কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে না। কারণ দেখো এমজির সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে, এমজি cos 90 ডিগ্রি কিন্তু 0। তাহলে এমজির কোনো উপাংশ কিন্তু এই কেন্দ্র বরাবর কাজ করছে না। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে বি বিন্দুতে কিন্তু কেন্দ্রমুখী বল টান বলের সমান। তাহলে এম ভি বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এটা বি বিন্দুর জন্য। এইবার মনে করো আমরা একটা স্পেশাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। এইবার মনে করো আমি আসলে কখনোই স্মার্ট বোর্ড ব্যবহার করতে চাই না, বুঝছো? বাধ্য হয়ে করতে হয়, বাধ্য হয়ে। কি করব বলো, নিরুপায়, অসহায় হয়ে আমাকে এটা ব্যবহার করতে হয়। আসলে তোমরা আমার জন্য একটু দোয়া করো, বুঝেছো? কি কষ্ট বলো, এভাবে করে পড়ানো যায় বলো? তোমরাই ভালো, কি সুন্দর খাতায় লেখো, তাই না? কি আর করা বলো, জীবনটা এমনই, মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। সেখানে দেখো মনে করো এরকম র্যান্ডম একটা থিটা কোণে আমাদের বস্তুটা ঘুরছে। এইরকম একটা ক্ষেত্রে আমরা টান বল কত বের করতে চাই। হ্যাঁ, আমরা টান বলটা কত বের করতে চাই। তোমরা বদদোয়া দিও না, হ্যাঁ, স্মার্ট বোর্ডটা বদদোয়া দিও না। নষ্ট হয়ে গেলে আমি কোথায় লিখবো বলো, লেখার আর জায়গা আছে? আমাদের এখানে আমরা কি করলাম, একটু কোণাকুনি করে যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করতেছি, এই পয়েন্টে টান বল কত সেটা আমরা বের করতে চাই। তাহলে দেখো এইখানে বলো তো আমাদের এমজি কোন দিকে কাজ করছে? এমজি কাজ করছে নিচের দিকে, এবং টান বল কাজ করছে কিন্তু এই দিক বরাবর। টান বল কাজ করছে এই দিক বরাবর। এখন আমরা যখনই দেখবো কোনো বস্তু বৃত্তাকার, এই কথাটা ভালো মতন শোনো, যখনই আমরা দেখবো যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তখন আমরা আগে ওই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে সেইটা আগে নিব, বুঝছো? কি কি বল কাজ করছে সেইটা আগে নিব, বুঝছো? মাথায় যাতে ঢুকে, এই জন্য কাছে এসে বললাম যে আমাদের যখন এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে তখন সবার আগে দেখতে হবে যে বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। একটা টান বল কাজ করছে আর একটা এমজি বল কাজ করছে, এই দুইটা ছাড়া আর কোনো বল আছে? নাই। তাহলে এখন আমাদেরকে এখন দেখতে হবে যে এই কেন্দ্রের দিক বরাবর কি কি বল কাজ করছে। হ্যাঁ, কেন্দ্রের দিক বরাবর কি কি বল কাজ করছে। তাহলে দেখো তো, কেন্দ্রের দিক বরাবর একটা বল কাজ করছে টান বল, আর একটা বল কাজ করছে কোনটা?
কেন্দ্রের যে লাইনটা, এই লাইন বরাবর কোন বল কাজ করছে, এটা হলো থিটা, তাহলে এদিক বরাবর কাজ করছে হলো এমজি কস থিটা, আর এদিক বরাবর একটা উপাংশ আছে, সেটা কি এমজি সাইন থিটা। তাহলে বলো তো আমরা এখানে কি লিখতে পারি, এটা মনে করলাম র্যান্ডম একটা পয়েন্ট ডি, তাহলে ডি বিন্দুতে আমরা কি লিখতে পারি, দেখো ডি বিন্দুতে আমরা লিখতে পারি কোন বলটা বড় হবে বলো তো, টান বল বড় হবে না এমজি কস থিটা বড় হবে, টান বল বড় হবে নাকি এমজি কস থিটা বড় হবে বলো তো, টান বল বড় হবে, কারণ তাহলে ঘুরবেই না। সো টান বল মাইনাস, কারণ কেন্দ্রের দিকে তো লব্ধি বল থাকতে হবে, তাই না, এমজি কস থিটা, এইটা সমান সমান হচ্ছে ওই পয়েন্টের যে বেগ ভিডি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর, এই ব্যাসার্ধ মনে করলাম স্মল আর। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ডি বিন্দুতে যে টান বল সেটা, ডি বিন্দুতে যে টান বল সেটা, তাহলে এখানে আসে এম ভিডি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর প্লাস হচ্ছে এমজি কস থিটা, এমজি কস থিটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো এই থিটার মান তুমি যখন 0 বসায় দিবা, তার মানে বস্তুর অবস্থান কোথায়, সর্বনিম্ন বিন্দুতে। থিটার মান যদি 0 বসায় দাও, এটার মান হয়ে যাবে 1, কস থিটার মান 1, তখন এটা একেবারে টি সিতে আমরা যে সমীকরণ পাইছি না, সর্বনিম্ন বিন্দুর জন্য আমরা যে সমীকরণ পাইছি না, এক্স্যাক্টলি সেই সমীকরণই পাবা। তুমি থিটার মানটা যদি 90 ডিগ্রি দাও, তাহলে আমরা বি বিন্দুতে যে সমীকরণ পাইছি না সেটাই পাবা। থিটার মানটা তুমি যদি ওই এ বিন্দু দাও, অর্থাৎ 180 বসাও, তাহলে কিন্তু এ বিন্দুর জন্য যে সমীকরণ আমরা পাইছি সেটাই তুমি পাবা। বুঝতে পারছো, তাহলে এটা একটা জেনারেলাইজড ইকুয়েশন, কিন্তু যে কোনো পয়েন্টের জন্য আমরা এখান থেকে কিন্তু থিটার মানটা, এখান থেকে কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো থিটার জন্য টান বলটা বের করে ফেলতে পারবো। সো তোমার কাছে মনে হতে পারে ভাইয়া থিটা এইটা নিলেন কেন, তুমি চাইলে অন্য থিটা দিয়েও ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে থিটা এইটা নিতে পারো, তুমি চাইলে থিটা এইটা নিতে পারো, এই যে এইটা, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি বস্তু থাকে, টান বল কাজ করছে এই দিক বরাবর, এমজি কাজ করছে এই দিক বরাবর, তাহলে এমজি এর এদিকে একটা উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ থাকবে, সো সেটার জন্য তুমি সমীকরণ বিল্ড আপ করতে পারো। এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, তাহলে এইদিকে তখন থাকবে এমজি কস থিটা, আর এইদিকে থাকবে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টি প্লাস এমজি সাইন থিটা, টি প্লাস এমজি সাইন থিটা, এইটা সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে টান বল প্লাস এমজি সাইন থিটা, এটা সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। তো আমাদের এখানে ভাইয়া সাইন, এখানে কস কেন, কারণ আমি থিটা তো আগে একবার এইটা নিছি, এটা নিয়ে হিসাব করলে থিটা আসে কস থিটা, আর যদি এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা নিই তখন সমীকরণ আসে এইটা। সেক্ষেত্রে সর্বোচ্চ বিন্দু সমীকরণে থিটার জায়গায় 90 বসাবা, যখন এটা নিচে আসবে তখন 270 ডিগ্রি বসাবা, যখন এটা আবার এখানে আসবে তখন তুমি থিটার মান 0 ডিগ্রি বসাবা, তাহলে বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন টান বলের মান কত পেয়ে যাবা। বুঝতে পারছো, একদম জেনারেলাইজড একটা ইকুয়েশন। এখন আমাকে বলো তো ভাইয়া, প্রত্যেকটা পয়েন্টে এই যে আমাদের এমজি সাইন থিটা যেটা কাজ করছিল, এই এমজি সাইন থিটার আসলে কাজটা কি বলতো, এমজি সাইন থিটাটা দেখো কাজ করতেছে কিন্তু স্পর্শক বরাবর, এবং এই স্পর্শক বরাবর বলটা কিন্তু স্পর্শক বরাবর ত্বরণ দিচ্ছে। স্পর্শক বরাবর ত্বরণ দিলে স্পর্শক বরাবর বেগ বৃদ্ধি পাবে না, এই কারণে কিন্তু দেখো এমজি সাইন থিটার প্রভাবেই কিন্তু বস্তুটা একটা সমকৌণিক দ্রুতিতে ঘুরছে না, বস্তুটা নিচের দিকে বেগ বেশি উপরের দিকে বেগ কম, নিচের দিকে বেগ বেশি উপরের দিকে বেগ কম। কারণ কি, যখন এটা উপর থেকে নিচের দিকে এসে পড়ছে তখন দেখো এই স্পর্শক বরাবর নিচের দিকে এমজি সাইন থিটা বল কাজ করছে, যখন এটা আবার উপরে উঠতে থাকবে তখন দেখবা এমজি সাইন থিটাটা উপাংশটা এই দিক বরাবর কাজ করছে, কারণ এই যে এমজি তখন এদিকে কাজ করবে, এদিকে থাকবে এমজি কস থিটা, এদিকে থাকবে এমজি সাইন থিটা, অর্থাৎ এটা তখন গতিটাকে, ওর যে গতিটা সেই গতিটাকে থামায় দেওয়ার চেষ্টা করবে, এই জন্য স্লো হতে থাকবে আস্তে আস্তে। এখন যদি আমি চাই যে না আমি একদম সমান বেগে উঠবো আবার নামবো, সমান বেগে প্রত্যেকটা পয়েন্টে বেগ যদি সেম রাখতে চাই, তাহলে আমাকে আসলে কাকে নালিফাই করতে হবে, কাকে 0 বানাইতে হবে বলো তো। আমাকে এমন একটা রোবট সেট করতে হবে যেই রোবটটা এমজি সাইন থিটার ঠিক উল্টা দিকে সমান সমান বল আমাকে দিতে থাকবে। যদি আমি এমজি সাইন থিটা যেটা, এই এমজি সাইন থিটার সমান এবং বিপরীত দিকে যদি আমি একটা রোবট সেট করে দেই, যে রোবটটার কাজ হচ্ছে এইটার মান কিন্তু ভ্যারিয়েবল, কারণ থিটা সবসময় চেঞ্জ হচ্ছে, তাহলে এমজি সাইন থিটা সবসময় চেঞ্জ হবে। যখন এটা ঘুরতেছে এমজি সাইন থিটা যেভাবে চেঞ্জ হচ্ছে, রোবটের কাজ কি হবে, এমজি সাইন থিটার বিপরীত দিকে সমান একটা বল প্রয়োগ করে ওর ত্বরণটা বৃদ্ধি হতে না দেওয়া।
তাহলে তখন দেখা যাবে রোবটটা কি করবে, ওইটা একটা কৌণিক বেগে বা সবসময় তাৎক্ষণিক দ্রুতিটা সেম রেখে কিন্তু এটাকে ঘোরাতে পারবে, তাৎক্ষণিক দ্রুতিটা সেম রেখে ঘোরাতে পারবে। বুঝতে পারছো? এখন এটা যদি বুঝো আরেকটা কথা বলো তো আমাকে, এইখানে যখন বস্তুটাকে তুমি ঘোরাচ্ছিলা তখন বলো তো লব্ধি বলটা কোন দিকে কাজ করছিল? এই ক্ষেত্রে লব্ধি বলটা কোন দিকে কাজ করছিল বলো তো? এই ক্ষেত্রে আমাদের লব্ধি বলটা কোন দিকে কাজ করছিল বলো তো? যেমন এখানে কিন্তু mg, তাহলে এখানে বলো তো লব্ধি বল কোন দিকে কাজ করতেছে? লব্ধি বল কিন্তু কেন্দ্রের দিকেও না mgর দিকেও না, এদের মাঝামাঝি কোনো একটা দিকে হয়তো বা লব্ধি বলটা কাজ করবে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে তাদের মধ্যবর্তী কোণ কত তার উপরে। এখন এইটা কিন্তু টি এবং mg এর লব্ধি। তো অনেকে এটা ভুল বুঝো যে ভাইয়া বৃত্তাকার পথে ঘুরলে লব্ধি বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান। এটা কিন্তু সঠিক কথা না। যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে তখন ওই বস্তুর উপরে প্রযুক্ত লব্ধি বল কেন্দ্রমুখী বলের সমান, এটা কিন্তু সঠিক কথা না। কারণ আমরা এখানেই দেখলাম যে লব্ধি বল কোন দিকে, এটা এইদিকে কাজ করতেছে, এটা এইদিকে কাজ করছে। লব্ধি বল কি কেন্দ্রের দিকে থাকবে? লব্ধি বল কিন্তু ভিন্ন একটা দিকে থাকবে। কিন্তু আমরা সবসময় বলছি, দেখো একদম প্রথম লাইনটা কি ছিল? প্রথম লাইনটা ছিল কোন বস্তু বৃত্তপথে চললে ওই বৃত্তের কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। কেন্দ্র বরাবর লব্ধি, বুঝছো? সকল বলের লব্ধি না, কিন্তু সকল বল বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে সকল বলের লব্ধি কেন্দ্রমুখী বলের সমান, এটা সঠিক কথা না। সঠিক কথা হচ্ছে যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে সবগুলা বল আগে আমরা দেখব, সেই বলগুলার কেন্দ্রের দিক বরাবর যেই লব্ধি সেটা আমরা নিব। সো এই যে লব্ধি বলটা পেলাম, এই লব্ধিটার কেন্দ্রের দিক বরাবর যে উপাংশটা সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই লব্ধিটা যেটা পেলাম, লব্ধিটার এদিক বরাবর যে উপাংশটা, কেন্দ্রের দিকে যে উপাংশটা, সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। বা সহজ কথায় যেই বলগুলা কাজ করছে তাদের কেন্দ্রের দিক বরাবর তুমি উপাংশ নাও, তাদের লব্ধি করো, সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। বুঝছো? দেখো এটার একটা সুন্দর সিমুলেশন আছে এখানে। যখন আমরা এটাকে ঘোরাচ্ছিলাম যখন আমরা এটাকে ধরো ঘোরাচ্ছি, এইভাবে করে এটা ঘুরতেছে। এখন আমরা কয়েকটা জিনিস একটু দেখি, তাড়াতাড়ি দেখো কয়েকটা জিনিস আমরা দেখি। আমরা এখন ধরো কি দেখব? আমরা এখন টেনশন ফোর্সটা দেখব, টান বলটা দেখব। টান বলটা আসলে অনেক উপরে কাজ করতেছে। এই দেখো টান বলটা মানে এত বেশি হয়েছে টান বলটা নিচের দিকে যে এটা স্ক্রিনের বাইরে চলে গেছে। উপরের দিকে মূলত টান বলটা কাজ করতেছে। বেগটা একটু যদি কমাই দিই, আচ্ছা ভরটা একটু কমাই দিই, তাহলে টান বলটা একটু হয়তো কমবে। হ্যাঁ, ভরটা একটু কমাই দিয়েছে, টান বলটা কমছে। এবং আমরা আরেকটা ফোর্স দেখি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। এটার জন্য ভরটা আর একটু বাড়াই দিলে ভালো হয়, তাহলে বোঝা যাচ্ছে না। ওকে, না বেশি হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক। সো দেখো একটা টেনশন ফোর্স কাজ করছে উপরের দিকে, এমজি বল কাজ করছে নিচের দিকে। এবং আমরা এখানে দেখাবো যে টোটাল ফোর্স কত। টোটাল একটা ফোর্স আছে, দেখো আসলে ছবিতে কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না, বোঝা যাওয়ার কথা না। গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে। আমি একটুখানি ভরটা বাড়াই দিই, নাহলে আসলে বুঝতে পারবে না। ওকে দেখো এখানে, দেখো এই বস্তুর উপর গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, সুতার টান বলটা অনেক বেশি উপরের দিকে কাজ করছে। এই টান বল থেকে যদি গ্র্যাভিটিটাকে বাদ দাও, তাহলে যে টোটাল ফোর্সটা পাবা, এই টোটাল ফোর্সটাই কিন্তু কেন্দ্রের দিক বরাবর কাজ করছে। এর মান হচ্ছে কেন্দ্রমুখী বল যেটা, সেটার মান এরকম। এখন আসো যে আমরা যদি এটাকে বিভিন্ন পয়েন্টে নিয়ে যাই, এই পাগল হোস না বাবা, এই স্লো। এই দেখো এরকম একটা সিনারিও দেখো। টান বল যেটা, টেনশন ফোর্স যেটা, সেটা সবসময় যেহেতু দড়ির সাথে যুক্ত, টান বলটা কিন্তু দেখো সবসময় কেন্দ্র বরাবর কাজ করছে। টান বলটা, গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করছে। কিন্তু বলো তো লব্ধিটা কি কেন্দ্র বরাবর কাজ করছে? এই দুইটার লব্ধি কি ভাইয়া কেন্দ্র বরাবর কাজ করছে? না। সো এটা আইডিয়াটা মাথায় রাখবা যে সবসময় কিন্তু দেখো, এই দেখো লব্ধিটা কিভাবে ঘুরতেছে দেখি। এই দেখো লব্ধিটা, দেখো সবসময় টান বল কিন্তু কোন দিকে? সবসময় টান বল হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করছে। জাস্ট টান বলের দিকে খেয়াল করো, অন্য কিছুর দিকে খেয়াল করো না। দেখো টান বল সবসময়, দেখো এখানে যত নিচে নামতেছে দেখো টান বলের সাইজটা বাড়তেছে, দেখছো? যত উপরে যাচ্ছে দেখো টান বল কমছে। উপরের দিকে দেখো টান বলটা খুবই কমে গেছে। আচ্ছা ভালো কথা, এখানে টান বলটা শূন্য দেখানো যাবে যদি আমি এখানে 5-এর কাছাকাছি ভ্যালুটা দিতে পারি।
সো এখানে দেখো যত নিচে যাচ্ছে এই ফোর্সটা বাড়া মানে কি টান বলটা বাড়ছে, এই যে ভেক্টর দৈর্ঘ্য বাড়া মানে ভেক্টরের মান বাড়ে, যে টান বলটা উপরের দিকে ছোট, যত নিচে যাচ্ছে তত হাতের উপর চাপ পড়তেছে, টান বল সবচেয়ে বেশি, তারপর টান বল কমে গেছে কমে 0 হয়ে গেছে, আবার টান বল দেখো বাড়তেছে, ঠিক আছে। তাহলে এটা গেল টান বল। এবার আসো গ্র্যাভিটি ফোর্স কেমনে কাজ করতেছে দেখো। গ্র্যাভিটি সব সময় নিচের দিকেই কাজ করতেছে, গ্র্যাভিটি সব সময় কিন্তু বস্তুর উপর দেখো, গ্র্যাভিটি সব সময় কিন্তু নিচের দিকেই কাজ করছে, ঠিক আছে। গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করতেছে। এখন এটা হলো টেনশন ফোর্স, এটা হলো গ্র্যাভিটি ফোর্স। তাহলে দেখো টেনশন সব সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার যদি আমরা টোটাল ফোর্সটাকে দেখাই, তাহলে টোটাল ফোর্সটা হচ্ছে এই দেখো, টোটাল ফোর্স যেটা লব্ধিটা কিন্তু কেন্দ্রের দিক বরাবর না, এই পার্টিকুলার সময় কেন্দ্রের দিক বরাবর আসতেছে। আবার যখন উপরে আসে ওই সময় লব্ধি বল কেন্দ্রের দিকে, কিন্তু অন্য সময় কিন্তু এটা কেন্দ্রের দিক বরাবর না। এইটা দেখানোর মেইন কারণটা হচ্ছে ভাইয়া, এইটা মাথায় রাখা যে আমরা যতগুলো বল কাজ করছে তাদের লব্ধি বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এই ভুল কইরো না। আমরা দেখব কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ভেরি গুড, ওর উপর কি কি বল কাজ করছে সেটাকে দেখব, কেন্দ্রের দিক বরাবর কি কি বল কাজ করছে সেটা সমান হলো কেন্দ্রমুখী বলের সমান, বুঝছো? আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো রেডিয়াল ফোর্স। রেডিয়াল ফোর্সটা কি বলতো? রেডিয়াল ফোর্সটা হচ্ছে যে আমরা মূলত কেন্দ্রের দিক বরাবর উপাংশটা কত, সেটা হচ্ছে আমাদের রেডিয়াল ফোর্সটা। যাই হোক, এটা নিয়ে আর ভেজাল করে লাভ নাই। মূলত এটাই বোঝানোর জন্য দেখাইছিলাম যে হচ্ছে আমাদের এই কেন্দ্রের মানে লব্ধি বল যেটা, সেটা কিন্তু কেন্দ্রের দিক বরাবর না। আচ্ছা, এইটা একটা। আরেকটা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আমরা এখানে 5 দেই, তাহলে দেখো কেন্দ্রমুখী বলটা ওই জায়গাতে গিয়ে আমাদের টান বল যেটা সেটা দেখি একদম কি হয়ে যায়। রিসেট দিলাম এখানে 5 5 5, হ্যাঁ দেখো স্টার যদি দেই, টেনশন ফোর্স দেখো, টেনশন ফোর্স কমতে ওই পয়েন্ট দেখো শূন্য হয়ে গেছে, একদম শূন্য হয়ে গেছে। সো আমাদের এই ভেক্টরটা টান বলটা বাড়ছে কমতে একদম শূন্য হয়ে গেছে। কখন? যখন আমরা ওই যে তোমার জি রাখছিলাম 10, রেডিয়াস রাখছিলাম 0.5 এবং এটা প্রায় 5 দিছিলাম। একদম যদি ঠিক 5 করা যেত, এটা একদম 0 হয়ে যেত। তাও তো একটু ভেক্টর দেখা যাচ্ছে, কিন্তু এটা একদম 0 হয়ে যেত। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো কিনা? ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার একটু দেখি, দাঁড়াও, রেডিয়াল ফোর্সটা নিয়েও যদি একটু দেখাই, দেখো উপরের দিকে আমাদের যে কেন্দ্রমুখী বল এবং এটা হচ্ছে আমাদের যে লব্ধি বলটা, সেটা মানে লব্ধি বল তো না, কেন্দ্রমুখী বলের যেই উপাংশটা সেটা। তাহলে দেখো কেন্দ্রমুখী বলের যেই মানটা, এদিক বরাবর যে কেন্দ্রমুখী বলটা, সেই কেন্দ্রমুখী বলটা দেখো এই মুহূর্তে একদম ঠিক টপ পজিশনটাতে, একদম ঠিক টপ পজিশনটাতে দেখো আমাদের এই গ্র্যাভিটি ফোর্স এবং এই কেন্দ্রমুখী বল, যখন এই টান বল শূন্য হয়ে যায়, এইরকম স্পিডে যখন আমরা ঘোরাচ্ছি, তখন কিন্তু দেখো এই গ্র্যাভিটি ফোর্স এবং এই সেন্ট্রিপিটাল ফোর্স দুটো একদম সমান, প্রায় সমান, কারণ আমি তো একদম পারফেক্টলি জিরো করতে পারি নাই, কিন্তু প্রায় সমান হচ্ছে। সো আশা করি বুঝতে পারছো জিনিসগুলা কিভাবে কাজ করছে। সো এটাই যে physicsclassroom.com, এখান থেকে তোমরা নিজেরাও চাইলে সিমুলেশন করে আরও অনেক অবজারভেশন এখান থেকে দেখতে পারো, ঠিক আছে? ওকে, গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। চাচ্ছিলাম ব্যাংকিংটা একটু আগায় দিতে, কিন্তু অসুবিধা নাই, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গাড়ির ব্যাংকিং দিয়ে পড়াশোনা শুরু করব আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাস করার জন্য। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ আগামী বুধবারের দিন দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।